আচ্ছা, তো আমরা গত ক্লাসে পর্যন্ত আমরা দেখতেছিলাম হচ্ছে আমাদের বেসিক ল, তাই তো? আমরা শুরুতে মনে হয় দেখছিলাম কি কি দেখছিলাম বলতো? শুরুতে ওহমস ল দেখছিলাম, তারপর আমরা কি দেখছিলাম, সার্কিটের কিছু ডেফিনেশন দেখছিলাম, তাই তো? যে নোড কাকে বলে, মেশ কাকে বলে, ব্রাঞ্চ কাকে বলে, লুপ কাকে বলে, এরকম আমরা কিছু ডেফিনেশন দেখছিলাম। তারপর আমরা ওইখান থেকে আমরা দেখছিলাম যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিভাবে বের করে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিভাবে বের করে, তাই তো? তার সাথে ছিল আমাদের ভোল্টেজ ডিভিশন ল, যেটা ছিল যে আমাদের যদি একটা ভোল্টেজ সোর্স থাকে এবং অনেকগুলো সিরিজ এলিমেন্ট থাকে, সেই ভোল্টেজটা সেই রেজিস্টার গুলোর মধ্যে কিভাবে ডিভাইড হবে সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে ডিরাইভ করে দেখাইছিলাম, এবং তার জন্য আমরা মুখেও বলছিলাম যে কি ভোল্টেজ ডিভিশন লটা কি ছিল বলতো? বলো, কেউ বলতে পারবা? ভোল্টেজ ডিভিশন ল বা ভোল্টেজ ডিভিশন ল থেকে আমরা কি দেখছিলাম বলো? স্যার আমরা দেখছিলাম স্যার প্যারালাল কানেকশনে স্যার ভোল্টেজ সব জায়গায় সেম থাকে। আচ্ছা, হ্যাঁ, আর সিরিজ কানেকশনের ক্ষেত্রে স্যার কারেন্ট সেম থাকে সিরিজ কানেকশনে। আচ্ছা, ওইটা তো গেল হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। কিন্তু এছাড়া আমরা ভোল্টেজ ডিভিশন ল নামে একটা ল দেখছিলাম, মনে পড়ে? যে আমাদের যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, অনেকগুলো সিরিজ রেজিস্টার থাকে, তাহলে সেই প্রত্যেকটা সিরিজ রেজিস্টারে অ্যাক্রসে ভোল্টেজটা কেমন হবে বলতো? জি স্যার, আমরা হয়তো দুইটা রেজিস্টারের ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে সত্য, এবং তোমাদের বলা হয়েছিল কি দুইয়ের অধিক রেজিস্টারের ক্ষেত্রেও সেটা সত্য। শুধুমাত্র ভোল্টেজ ডিভিশন লটা দুইয়ের অধিক রেজিস্টারের ক্ষেত্রেও সত্য। এবং সেটা কি ছিল, যে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা আমরা বের করতে যাচ্ছি, সেই রেজিস্টারের কি ভ্যালুটা বসবে উপরে, নিচে হচ্ছে কি সবগুলো সিরিজ রেজিস্ট্যান্সের যোগফলটা বসবে নিচে, এরকম ছিল, তাই তো? এটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন লটা ছিল। এরপর আমাদের কি ছিল, কারেন্ট ডিভিশন ল, তাই তো? কারেন্ট ডিভিশন লটা আমরা কি দেখছিলাম বলতো? কারেন্ট ডিভিশন ল মানে ভোল্টেজ ডিভিশন ল এর ঠিক উল্টাটা, মানে যেটা আমি বের করতে চাবো সেটা বাদে বাদ বাকি স্যার উপরে রাখতে হবে, আর নিচে স্যার মোট রোধ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমাদের কি, আমরা কারেন্ট ডিভিশন লটা শুধুমাত্র বলছিলাম দুইটা যদি প্যারালাল যদি রেজিস্টার থাকে, সেইটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কারেন্ট ডিভিশন লটা অ্যাপ্লাই করতে পারবো। এবং এই ক্ষেত্রে যে ব্রাঞ্চের কারেন্ট আমরা বের করতে চাই, তার অপোজিট ব্রাঞ্চের রেজিস্টারটা বসবে উপরে, নিচে বসবে কি বাকি দুইটা রেজিস্টারের বা বাকি টোটাল যে দুইটা রেজিস্টার আছে, রেজিস্টার দুইটার যোগফলটা বসবে ইকুয়েশনের নিচে। এরকমই তো ছিল, তাই তো? তারপর আমরা হচ্ছে কি দেখছিলাম লাস্ট ক্লাসে, যে আমরা দেখছিলাম যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে পারি। ডিটারমাইন করতে গিয়ে মাঝে মধ্যে দেখা যায় যে ওয়াই কানেকশন বা ডেল কানেকশন বা টি কানেকশন বা পাই কানেকশন চলে আসছে। তো এই ধরনের কানেকশনের ক্ষেত্রে আমাদের কনভার্সন করতে হয়, তাই তো? ডেল থাকলে ওয়াই করতে হয়, ওয়াই থাকলে ডেল করতে হয়। তো কনভার্সনের জন্য আমরা কিছু সূত্র দেখছিলাম, মনে পড়ে? ইয়েস স্যার। আমরা কনভার্সনের জন্য কিছু সূত্র দেখছিলাম, এবং সূত্রগুলো কেমন ছিল, আমরা যখন ডেল থেকে যখন ওয়াই তে কনভার্ট করছিলাম, তখন সেই ওয়াই এর কি রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডেল এর ভ্যালু থেকে কিভাবে বের করি বলতো? ওয়াই এর একটা ব্রাঞ্চ রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি ছিল বলতো? ওয়াই এর দুই পাশে যে দুইটা ডেল রেজিস্ট্যান্স আছে, সেই দুই ডেল রেজিস্ট্যান্সের গুণফলটা বসবে উপরে, নিচে বসবে কি সবগুলো রেজিস্ট্যান্সের যোগফলের সমান, তাই তো? যোগফলটা বসবে নিচে। এরকম ছিল হচ্ছে আমাদের ডেল থেকে ওয়াই তে কনভার্সন। আর ওয়াই থেকে ডেলে কনভার্সনটা কি ছিল বলতো? উপরে সবগুলো ডবল করে সবগুলো হচ্ছে ওয়াই ব্রাঞ্চের সবগুলো কি রেজিস্ট্যান্স জোড়া জোড়া করে গুণ করে যোগ করতে হবে উপরে, আর নিচে বসবে হচ্ছে আমাদের ডেলের ঠিক উল্টা পাশে যে ওয়াই যেটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা বসবে নিচে, তাই তো? এবং এরকম ভাবে কনভার্ট করার পর আমরা দেখছিলাম যে আমাদের যে ওয়াই বা ডেল ছিল, সেটা কনভার্ট করতে পারলে ইজিলি পরে সিরিজ প্যারালাল সার্কিটটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা ইজিলি আগের মতো সলভ করতে পারছিলাম। আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসে এরকম মোটামুটি আলোচনা করা হয়েছিল। তো আমরা যে বেসিক যে ল যেগুলো জানি, যে আমাদের কেসিএল, কেভিএল এবং হচ্ছে আমাদের ওহমস ল এবং কারেন্ট ডিভিশন ল, ভোল্টেজ ডিভিশন ল, ইকুইভ্যালেন্ট সার্কিট, এইগুলো দিয়ে আমরা যেটা দেখলাম যে আমাদের যদি সিম্পল কোনো সার্কিট থাকে, সেই সার্কিটগুলো আমরা সলভ করতে পারবো। কিন্তু যদি একটু কমপ্লেক্স সার্কিট চলে আসে, আমাদের একের অধিক লুপ, একের অধিক মেশ বা একের অধিক সোর্স থাকে, সেক্ষেত্রে আমরা
আগের মতো নরমালি সেই কি ইকুইভ্যালেন্ট সার্কিট বা হচ্ছে আমাদের কেসিএল নরমাল কেভিএল দিয়ে আমরা কখনো সেই সার্কিটটা সলভ করতে পারবো না। বুঝতে পারছো? তো তাহলে আমাদের সহজভাবে বলতে গেলে যে আসলে আমাদের যে কমপ্লেক্স যে সার্কিট গুলো আছে বা অ্যাকচুয়াল যে সার্কিট গুলো আছে সেই সার্কিট গুলো সলভ করার জন্য আমাদের যে আগের যে কেসিএল কেভিএল এবং ওহমস ল সবগুলো টেকনিক একসাথে মিলা কিছু আমাদের অ্যাডভান্স টেকনিক এখানে আলোচনা করা হবে। বুঝতে পারছো? তো এটা বললাম যে আমরা এখন এইখানে যে দুইটা মেথড দেখবো, এই মেথডটা সেই আমাদের আগের যে কেসিএল কেভিএল এবং ওহমস ল ছিল সবগুলো মিলাই ওর থেকে একটু অ্যাডভান্সড মেথড, এবং এই দুইটা মেথডের মাধ্যমে আমরা এখানে নোড অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস দুইটা মেথড নামে দুইটা মেথড পড়বো। এই দুইটা মেথডের মাধ্যমে আমাদের যত ধরনের সার্কিট আছে সব ধরনের সার্কিট সলভ করাই অলমোস্ট পসিবল। বুঝতে পারছো? আচ্ছা, কারোর জন্য টিভি চলতেছে ব্যাকগ্রাউন্ডে নাকি মনে হচ্ছে? একটু বন্ধ করে দিতে পারো। আচ্ছা, তো তাহলে আমরা যেটা বললাম যে আমরা এই চ্যাপ্টারে আমাদের চ্যাপ্টার 3 দেখবা সাদিকুর বইয়ের, এই চ্যাপ্টারে আমরা নোড অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস এই নামে দুইটা মেথড পড়বো, এবং এই দুইটা মেথড দিয়ে আমরা যত ধরনের সার্কিট আছে সব ধরনের সার্কিটে আমরা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম আমাদের এই শুরুতে এই সার্কিটের দিকে একটু তাকাও। এইখানে যে সার্কিটটা আছে তোমাদের কি জানা মেথড দিয়ে সার্কিট ইজিলি তোমরা সলভ করতে পারবা? বলো। না স্যার, আমাদের জানা মেথড দিয়ে কিন্তু এই সার্কিটটা আমরা কিন্তু চাইলে সলভ করতে পারতেছি না। কারণ দেখো আমাদের এই রেজিস্ট্যান্স কে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারতেছি এখানে। স্যার আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করতে পারি না স্যার 3 লুপে। হ্যাঁ পারো, কিন্তু 3 লুপে কেসিএল টা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কি তোমরা জানো এখনো? জি স্যার, আমি তো কেভিএল ও অ্যাপ্লাই করা যায় স্যার। স্যার এটাই বলতেছিস না যে পার্টিকুলার প্রত্যেকটা লুপে তোমরা যদি কেভিএল অ্যাপ্লাই করো সেই অ্যাপ্লাইয়ের যেটা মানে নাম সেটাই কিন্তু পরে গিয়ে নাম হয়ে যাচ্ছে নোড অ্যানালাইসিস, সরি মেশ অ্যানালাইসিস কিন্তু নাম হয়ে যাচ্ছে। তোমাদের কিছুক্ষণ আগেই বলা হলো যে আমরা এতদিন শুধুমাত্র দেখছিলাম একটা নোডে বা একটা মেশে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করা আমরা শিখছিলাম, তাই তো? কিন্তু এখন আমরা দেখবো একের অধিক নোডে বা একের অধিক মেশে সেইগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ওই জন্যই এর নামকরণ করা হয়েছে নোড অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস। কিছু কি বুঝতে পারছো? এর আগে আমরা শুধুমাত্র কি আমাদের এরকম একটা লুপ সার্কিট ছিল, তাই তো? এরকম একটা লুপ সার্কিট ছিল, এইখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করে এইখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করা দেখছিলাম, তাই তো? কিন্তু আমাদের এরকম যদি 3টা লুপ, এখানে কয়টা লুপ আছে বলো তো? স্যার 3টা। এই 3টা লুপে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা এরকম যদি কমন রেজিস্টার থাকে, এই রেজিস্টারটা কি দুইটা লুপের মাঝখানে কমন আছে, সেক্ষেত্রে কি করতে হবে? এই ধরনের কোনো আইডিয়া আছে? দেখুন তো আমরা এই ধরনের ক্লিয়ার কোনো আইডিয়া পাই নাই, তো সেটা আমরা পরে দেখবো। স্যার এটা তো হচ্ছে ডেল্টা ফর্মে আছে, তো এটা কি ওয়াইল্ড ডেল্টা ট্রান্সফরমেশন করা যাবে না? করা যাবে। মানে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করে সলভ করা যাবে না? ওয়াইডেল ট্রান্সফরমেশন করে সলভ করার চেষ্টা করতে পারো, কিন্তু আমাদের এইখানে এই কারেন্ট সোর্স যদি না থাকতো তাহলে কিন্তু সার্কিট সলভটা ইজি হয়ে যাইতো। হ্যাঁ, তুমি এখানে এখানে কমন পয়েন্ট আছে, নোডেরও কমন পয়েন্ট আছে। তুমি এখানে করলা এরকম থাকলো, ঠিক আছে? এরপর এখন কি করবা বলো? ডেল্টাতে আসলো, তো এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে একটা কারেন্ট সোর্স আছে, কিভাবে এরপরে সলভ করবা? দুটো কারেন্ট হবে না সোর্স, স্যার, কারেন্ট সোর্স দুইটা আছে। হবে না স্যার, লাভ হবে না। দুটো কারেন্ট সোর্স আছে, আমরা দুটো কারেন্ট সোর্সকে কিভাবে চেঞ্জ করতে এটা আমাদের কোনো আইডিয়া নেই এখনো, তাই না? যে দুটো কারেন্ট সোর্স থাকলে কিভাবে সলভ করতে হয়। আমাদের এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা মানে পসিবল না? পসিবল, কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলে আমাদের দরকার হয় না আসলে। আর এই ধরনের সার্কিটে আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোথার সাপেক্ষে বের করবা? যদি একটা শোনো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নরমালি বের করি যদি আমাদের একটা ভোল্টেজ সোর্স বা একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে ওই টার্মিনালের দিক থেকে ক্লোজ সার্কিটের দিকে আমরা সবসময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করি, এবং ওই জন্য এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে আর ইকুইভ্যালেন্টটা সবসময় লেখা হয়। তোমরা মানে দেখছো তাই না প্রবলেম করতে গিয়ে? এখানে দেখো সার্কিটের
কি কি বলে অ্যাক্টিভ সোর্স আছে দুইটা বা অ্যাক্টিভ এলিমেন্ট আছে দুইটা, তাহলে এই দিক থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশন করা যাবে, এই দিক থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশন করা যাবে। দুইটা ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশন করে কোনো আসলে আলটিমেটলি কোনো লাভ নাই আমাদের। জি স্যার, বুঝতে পারছি। এইখানে যদি কোনো কিছু না থাকতো সেক্ষেত্রে আমরা এই দিক থেকে শুধুমাত্র ক্যালকুলেশন করলে এই দুটো সিরিজে থাকতো, তার সাথে প্যারালাল থাকতো, ইজিলি সুন্দর মতো এখন কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করলে বা আমাদের ওহমস ল অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যাইতো। বুঝতে পারছো? জি স্যার, আমরা দেখতেছি যে আমাদের একটু কমপ্লেক্স সার্কিট বা নরমালি যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটগুলো আমাদের আগের জানা মেথডে আমরা কখনোই সলভ করতে পারবো না। এইটার জন্য আমাদের নতুন দুইটা মেথড লাগবে। সেটার আমরা প্রথমটা নাম বলতেছি আমাদের নোড অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস। ঠিক আছে, তো নাম শুনে কি মনে হচ্ছে বলতো যে এখানে আমাদের নোড নিয়ে কাজকর্ম করতে হবে, তাই তো? স্যার এর ক্লাস আগে রেকর্ড করছেন না? হ্যাঁ, বুঝি নাই। স্যার ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। আমি রেকর্ড করবো না তোমরা রেকর্ড করবা? বলো, আমি করবো নাকি? আচ্ছা, সাদ রেকর্ড করতেছিস? তোমাদের কেউ রেকর্ড না করলে আমি শুরু করবো, বলো। স্যার আপনিই করেন স্যার। আচ্ছা কারেন্ট না যাওয়া পর্যন্ত করতেছি আমি। জি জি রেকর্ড করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি করো, আমার এখানে থাকলো, যদি কখনো না পাও তাহলে আবার আমাকে বললো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বলতেছি যে আমাদের নোড অ্যানালাইসিসের নামটা শুনে কি মনে হচ্ছে বলতো? আমাদের নোড নিয়ে কাজকর্ম। তো আমরা শুরুর দিকের ক্লাসে সার্কিটের নোড কাকে বলে আমরা মনে হয় ডেফিনেশনটা দিছিলাম, তাই তো? নোডটা কি ছিল বলতো? কানেকশন স্যার একটা পার্টিকুলার জাংশন পয়েন্ট, দুই বা ততোধিক ব্রাঞ্চ যেখানে মিলিত হয়েছে সেটাকে আমরা নোড বলি, তাই তো? জি স্যার। সেটাকে আমরা নোড বলি। তো আমরা নোড বলতে গিয়ে আমরা দুই ধরনের নোড দেখছিলাম, তাই তো? একটাকে বলছিলাম হচ্ছে নন রেফারেন্স নোড, একটাকে বলছিলাম রেফারেন্স নোড, মনে পড়ে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো শুরুতে আগে এই পার্টিকুলার এই সার্কিটে কয়টা নোড আছে এটা আমাকে বলো। আমাদের এই 5 ওহম 4 ওহম এবং 2 ওহম এইখানে মিলিত হয়েছে, তাহলে এইটা একটা অবশ্যই একটা নোড হবে। আমাদের 5 ওহম 4 ওহম 6 ওহম এবং 10 অ্যাম্পিয়ার এইখানে মিলিত হয়েছে, তাহলে এইখানে আমাদের একটা নোড হবে। এখন বাকি 2 ওহমের শেষ মাথা, 6 ওহমের শেষ মাথা এবং 10 অ্যাম্পিয়ারের শেষ মাথা তিনটা মিলিত হয়েছে কোথায়? আমাদের এই নিচে টোটালটা জুড়ে তিনটা মিলিত হয়েছে, তাই না? তাহলে নিচে টোটালটা মিলে আমাদের একটা নোড, তাই তো? এবং এই ধরনের নোডটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আমাদের রেফারেন্স নোড। এবং রেফারেন্স নোডটা আইডেন্টিফাই করার আরেকটা ওয়ে আছে। তোমরা দেখবা যে আমাদের সবগুলো, কার জন্য অনেক বেশি শব্দ হচ্ছে একটু। আচ্ছা, আমরা রেফারেন্স নোড যেটা বলতেছিলাম যে রেফারেন্স নোডে দেখবা যে নোডটাতে আমাদের এরকম একটা গ্রাউন্ড লাগানো আছে, এটা কিসের সিম্বল বলো তো? গ্রাউন্ডের সিম্বল, আর্ট বা গ্রাউন্ডের সিম্বল, ঠিক আছে? তো আমাদের যে নোডগুলোতে দেখবা এই গ্রাউন্ড সিম্বলটা লাগানো আছে সেই নোডটাকে আমরা বলবো রেফারেন্স নোড, ঠিক আছে? বুঝছো? আমরা তো প্রথম কথা নোডগুলো তো আইডেন্টিফাই করতে পারি, তাই না? নোডগুলো কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে দুই বা ততোধিক ব্রাঞ্চ যেখানে মিলিত হয়েছে সেগুলোকে আমরা বলবো নোড। এবং এরকম দেখবা যে সহজ কথা বলতে গেলে যে উপরের দিকে যে নোডগুলো দেখবা সেই নোডগুলোকে আমরা বলবো হচ্ছে নন রেফারেন্স নোড। নিচে যে একটা গ্রাউন্ড সহকারে যদি কোনো নোড থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে রেফারেন্স নোড। এবং রেফারেন্স নোডে যদি কখনো সার্কিটে গ্রাউন্ড না দেওয়া থাকে তারপরে যদি দেখবা যে নোডের মাঝখানে এরকম কোনো কি বলে বা অন্যভাবে বলতে গেলে কি সবগুলোর কমন পয়েন্ট, যেটা সব এলিমেন্ট গুলোর কমন পয়েন্ট যেটা সেটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে রেফারেন্স নোড। বুঝতে পারছো কিছু? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের নোড অ্যানালাইসিসের আমরা যদি প্রসিডিউর গুলো আলোচনা করি, যে আমাদের প্রথম ধাপটা হবে যে আমাদের সার্কিটে, আর অন্যভাবে বলি যে আমাদের সার্কিটে সবসময় কিন্তু নন রেফারেন্স নোড থাকবে, সরি রেফারেন্স নোড থাকবে কিন্তু একটাই। আমাদের রেফারেন্স নোড থাকবে হচ্ছে আমাদের সবসময় একটাই থাকবে, ঠিক আছে? তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের সার্কিটে কোনগুলো রেফারেন্স নোড
কোনটা নন রেফারেন্স নোড সেটা আইডেন্টিফাই করতে হবে। তো আমরা প্রথম ধাপটা শেষ করলাম যে আমাদের সার্কিটে তাহলে এইটা এবং আমাদের এই পার্টিকুলার এই পয়েন্টটা হচ্ছে নন রেফারেন্স নোড এবং নিচের এইটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড। ঠিক আছে, এখন আমাদের পরের যেটা কাজ, সেকেন্ড যেটা স্টেপ, সেটা হচ্ছে আমাদের এই যে রেফারেন্স যেটা নোড আছে এই রেফারেন্স নোডের সাপেক্ষে এই নন রেফারেন্স নোড দুইটার ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। ভোল্টেজ অ্যাসাইন করা বলতে আমরা বুঝতেছি যে দুইটা ভেরিয়েবল দিয়ে এই দুইটা ভোল্টেজের নামকরণ করতে হবে। বুঝছো কিছু? স্যার আরেকবার আচ্ছা, আমাদের প্রথম কাজ সার্কিট অ্যানালাইসিস নোড অ্যানালাইসিসের প্রথম কাজটা হচ্ছে আমাদের যতগুলো রেফারেন্স নোড নন রেফারেন্স নোড আছে সেগুলো আইডেন্টিফাই করা। তারপরে সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের এই যে নন রেফারেন্স যে নোডগুলো আছে সেই নোডগুলোকে প্রত্যেকটা নোডগুলোকে এক একটা ভোল্টেজ নাম দেওয়া। ঠিক আছে, যে এই এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V1 বা VA নাম দিতে পারো, এই 2 পয়েন্টের 2 নোডের ভোল্টেজ হচ্ছে V2 অথবা তোমরা যে কোনো নাম দিতে পারো, ভি তোমার নাম, ভি তোমার কি বলে পছন্দের কোনো মানুষের নাম, যে কোনো নাম দিতে পারো, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবং আমরা জানি যে এই কোন প্রান্ত যদি এরকম গ্রাউন্ড করা থাকে বা কমন কোনো প্রান্ত থাকে বা সার্কিটের নেগেটিভ যদি এরকম কোনো প্রান্ত কোনোখানে লাগানো থাকে সেই প্রান্তটার ভোল্টেজ নরমালি কত হয় বলতো? জিরো হয় না? নরমালি জিরো হয়। যদি কোনোখানে যদি গ্রাউন্ড দেখো তার মানে বুঝবা সেই গ্রাউন্ডের পোটেনশিয়াল সবসময় জিরো। তো যদি কখনো গ্রাউন্ড না দেওয়া থাকে তারপর আমরা নরমালি ধরে নেই যে আমাদের এই রেফারেন্স পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে জিরো এবং এই জিরোর সাপেক্ষে হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ V1, এটা হচ্ছে পজিটিভ V2 ভোল্টেজটা। আচ্ছা, এখন দুটা ধাপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নেই যে আমাদের যদি কখনো কোনো সার্কিটে দেখো যে আবার এইরকম একটা এলিমেন্ট আছে, মনে করো ধরো যে কারেন্ট সোর্সের সাথে এইখানে একটা রেজিস্টর আছে, ধরলাম এটা হচ্ছে 2 ওহমের একটা রেজিস্টর এখানে আছে। তো আমাদের পরবর্তী ধাপটা আলোচনা করার সময় আমরা সেটা বলি। আমাদের সেকেন্ড যেটা স্টেপ সেটা আবার কি বলছে বলতো, যে আমাদের নোডগুলো আইডেন্টিফাই করলাম, নোডগুলো আইডেন্টিফাই করার পরে নোড ভোল্টেজগুলো আইডেন্টিফাই করলাম, এরপরে কাজটা হবে যে প্রত্যেকটা নোড থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের ডিরেকশন গুলো একটু ধরে নেওয়া। আর 5 এর মাঝে তো আরেকটা নোড হবে তাইলে? এটা বলতেছি, দাঁড়াও আমরা ধাপে ধাপে আসি। তাহলে আমরা বললাম যে নোড ভোল্টেজ গুলো ধরলাম, নোড ভোল্টেজ গুলো ধরার পর তারপর হচ্ছে নোড থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট গুলো আমাদের ধরে নিতে হবে, কারণ নোড অ্যানালাইসিসটা মানে হচ্ছে কেসিএল। বেসিক্যালি নোড অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের কেসিএল এর হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে, তাহলে কেসিএল এর জন্য কি লাগে বলতো? ভোল্টেজ লাগবে স্যার। এই কেসিএল এর জন্য ভোল্টেজ লাগে স্যার ওই ভোল্টেজ লাগে স্যার, কারেন্ট। কেসিএলটা কি কারশফস কারেন্ট ল, তাই তো? একটা নোডে কি পরিমাণ কারেন্ট ইন্টার করতেছে, কি পরিমাণ কারেন্ট কি বলে এক্সিট করতেছে, দুইটার কি যোগফল সমান হবে, তাই না? জি স্যার। এরকম ছিল। তাহলে আমাদের নোড অ্যানালাইসিস যেহেতু আমরা বলতেছি কেসিএল এর এক্সটেন্ড ভার্সন, তাহলে আমাদের এই প্রত্যেকটা নোডে কি পরিমাণ কারেন্ট আসতেছে যাচ্ছে সেগুলো আমাদের জানা থাকা লাগবে, তাই তো? তাহলে এখানে কোনোটাতে কারেন্টের যদি ভ্যালু দেওয়া থাকে থাকলো, না দেওয়া থাকলে আমাদের নিজেদের কি করতে হবে? ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে বলো আমরা ধরলাম এই দিক থেকে V1 থেকে নিচের দিকে এই 2 ওহমের দিকে কারেন্ট কোন দিকে ধরবা বলো? উপরে থেকে নিচে। স্যার উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আচ্ছা শোনো, এখন বলি যে আমাদের কারেন্ট, যে আমরা এই কেসিএল অ্যাপ্লিকেশনের জন্য যে আমরা কারেন্ট ধরে নিব, এই কারেন্ট ধরে নেওয়ার ক্ষেত্রে কোনো তোমাদের বাধ্যবাধকতা নাই। তোমরা যে কোনো দিকে কারেন্ট ধরে নিতে পারো, যে এই দিক থেকে নিচ থেকে উপরের দিকে উঠতেছে বা উপর থেকে নিচ দিকে আসতেছে, এইখান থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে অথবা উল্টা দিকে কারেন্ট যাচ্ছে, এইখানে সিমিলারলি উল্টা দিকে কারেন্ট যাচ্ছে, যে কোনো দিকে তোমরা ধরে নিতে পারো। কিন্তু
নরমালি আমরা কি জানি বলতো, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যায় বলতো? হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। তাহলে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে রেফারেন্স পয়েন্টের ভোল্টেজ আমরা কত ধরে নিয়েছি বলতো? 0। তাহলে আমাদের এই 2 ওহমের নিচের দিকের এইখানে ভোল্টেজ কত? 0। আর উপরের দিকে কোনো একটা ভোল্টেজ V1 আছে, তাই তো? তাহলে কারেন্টটা অবশ্যই কোন দিকে যাবে বলতো? নিচের দিকে। Normally নিচের দিকে যাওয়ার কথা। তো এটা আমরা I1 ধরে নিলাম, ঠিক আছে? এখন এই ব্রাঞ্চে কারেন্টটা কোন দিকে আসবে বলতো? এদিকে ধরার দরকার আছে? এটা তো স্যার দেওয়াই আছে স্যার। অলরেডি, কিন্তু কোন একটা ব্রাঞ্চে যদি কারেন্ট দেওয়া থাকে সেটা নতুন করে ধরার দরকার নাই। 5 অ্যাম্পিয়ারটা এই নোডের দিকে আসতেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের এই যে কি বলে, এই 1 নোড থেকে 2 নোডের দিকে একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের কারেন্টটা কোন দিকে ধরতে চাও বলো? তাহলে এদিকে স্যার V1 এর দিকে ধরতে চাই স্যার। 1 থেকে 2 এর স্যার দিকে। V2 থেকে V1 এর দিকে, মানে V2 কে হায়ার পটেনশিয়াল ধরতে দিতেছি। আচ্ছা, স্যার, এটা তোমাদের ইচ্ছা। আসলে এটা কোনটা হায়ার কোনটা লোয়ার হলেই আমরা হলো, জানি স্যার। না, যে V1 বড় না V2 বড় আমরা কোনো কিছু জানি না, যে কোনো দিকে ধরলেই হয়ে যাবে। আমরা যেহেতু বললা যে উল্টা দিকে ধরতে হচ্ছে, এরকম ভাবে আমরা ধরে রাখলাম। তাহলে যেটা বললাম হচ্ছে আমরা I2 নাম দিলাম, ঠিক আছে? এখন আমাদের এই নোড 2 তে দেখো, নোড 2 তে এখন আমাদের 10 অ্যাম্পিয়ারটা ভিতরে ঢুকতেছে, তাই তো? এইটা নতুন করে নামকরণ করার দরকার নাই। সিমিলারলি কি 5 অ্যাম্পিয়ারটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, 4 ওহমের ভিতর দিয়ে কারেন্ট এই দিকে যাচ্ছে, শুধুমাত্র তাহলে একটা ব্রাঞ্চ বাকি থাকবে, তাই তো? তাহলে 6 ওহমের ভিতরে যে কারেন্টটা, এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে বলতো? আমরা ধরবো কোন দিকে যাচ্ছে এটা বলা ভুল, আমরা কোন নিচের দিকে দিকে। ধরবো? নিচের দিকে স্যার। নিচের দিকে ধরলে নিচের দেখা দিকে, যায় সুবিধা আছে। নরমালি কারেন্টটা নিচের দিকে আসা উচিত, তাই তো? এটা যদি হায়ার পটেনশিয়াল হয়, এটা নিচের দিকে আসবে। কিন্তু তোমরা কিন্তু যে কোনো দিকে ধরতে পারো, যে আমরা কারেন্টটা যে কোনো দিকে ধরলেই আমাদের ইকুয়েশন গুলো মিলে যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম বলতো? প্রথমে নোড গুলো আইডেন্টিফাই করলাম, নোড ভোল্টেজ গুলোর নাম দিলাম, তারপর সেই প্রত্যেকটা নোডে কারেন্টটা কোন দিকে যাচ্ছে আসতেছে সেটা আমরা কি বলে সিম্বল দিয়ে দেখাই দিলাম বা আইডেন্টিফাই করলাম। এটা কারেন্ট ধরা যে কোনো দিকে ধরলেই কিন্তু আমাদের হবে, ঠিক আছে? এখন এর পরের যে আমাদের কাজ, সেই কাজটা হচ্ছে এই যতগুলো আমাদের নোড ভোল্টেজ আমরা অ্যাসাইন করলাম, সবগুলো নোডে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? আমাদের নোড অ্যানালাইসিসটা আমরা বললাম যে নোড অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের কারশফস কারেন্ট লরই কি এক্সটেন্ডেড ভার্সন। আগে আমরা দেখছিলাম যে একটা নোডে কিভাবে কেসিএল অ্যাপ্লাই করতে হয়, এখন আমরা একের অধিক নোডে কিভাবে কেসিএল অ্যাপ্লাই করতে হয় সেটি আমরা নোড অ্যানালাইসিসের মাধ্যমে দেখতেছি। তাহলে আমরা 1 নম্বর নোডে আমরা এখন কেসিএল অ্যাপ্লাই করি। আচ্ছা, 1 নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে বলো? স্যার I1 প্লাস I2 ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। ও না স্যার, এটা হবে না। 5 আমাদের 1 নম্বর নোডে ইন্টারিং কারেন্ট কোনটা কোনটা? 5 অ্যাম্পিয়ার শুধুমাত্র কি ইন্টারিং কারেন্ট, সরি 5 অ্যাম্পিয়ার, এবং কি I2 টা ইন্টারিং কারেন্ট, এক্সিটিং কারেন্ট কোনটা? I1, তাই তো? তাহলে Yes, হচ্ছে 5 প্লাস I2 ইজ ইকুয়াল টু কি? I1 স্যার। I1। আচ্ছা, এটা গেল। এখন 2 নম্বর নোডে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, আমাদের নোড কয়টা আছে বলতো? নন রেফারেন্স নোড যতগুলো আছে ততগুলো নন রেফারেন্স নোডে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন বলো, তাহলে আমাদের এই নোড 2 তে যদি কেসিএল অ্যাপ্লাই করি, নোড 2 তে কারেন্ট ঢুকতেছে কোনটা কোনটা? 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, আর বাকি সবগুলো বের হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা কি লিখতে পারি? 10 is equal to I2 plus I3. I2 plus I3 প্লাস আর কিছু থাকবে না? কয়টা ব্রাঞ্চ? 1 2 3 4, চারটা ব্রাঞ্চের যোগফল, তারপর অবশ্যই চারটা কারেন্ট থাকবে। চারটা কারেন্ট থাকবে, আমরা এখানে তিনটা কারেন্ট মাত্র লিখছি, তাহলে আরেকটা কারেন্ট কোনটা? 5 অ্যাম্পিয়ারটাও বের হয়ে যাচ্ছে। আর প্রথম নোডের ইকুয়েশনটা বুঝিনি। আচ্ছা, এই নোডে, হ্যাঁ, আচ্ছা এই নোডে আমাদের
কেসিএল অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই না? তাহলে কেসিএল আমরা কি বলছিলাম যে এই নোডে যতগুলো কারেন্ট ঢুকতেছে সেইগুলো ইকুয়েশনের একপাশে লিখতে হবে যোগ দিয়ে, ইজিক্যাল টু যত কারেন্ট বের হচ্ছে সেটা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে, তাই না? তাহলে এই পার্টিকুলার নোডে দেখো তো আমাদের I2 টা কোন দিকে, এই দিকে ঢুকতেছে, তাহলে এটা ইন্টারিং একটা কারেন্ট 5 অ্যাম্পিয়ারটাও কি ঢুকতেছে, সেই 5 অ্যাম্পিয়ার প্লাস I2 টা ইকুয়েশনের বাম পাশে যোগ দিয়ে লেখা হলো, এবং আউটগোয়িং কারেন্ট শুধুমাত্র আমরা দেখতেছি I1 নামে একটা আছে, সেটা ইকুয়েশনের ডান পাশে আমরা লিখে দিলাম। বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমাদের সেকেন্ড ধাপটাও শেষ হয়ে গেল, যে আমাদের কারেন্ট গুলো অ্যাসাইন করে কেসিএল অ্যাপ্লাই করা। এখন এরপরে লাস্ট যেটা ধাপ সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কারেন্টের ভ্যালুকে আমরা ওহমস ল ইউজ করে আমরা ভোল্টেজ দিয়ে রিপ্লেস করে দিব। আমি আবার বলি, তোমরা এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, যে আমাদের নোডাল অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের কেসিএল এর এক্সটেন্ডেড ভার্সন, এবং নোড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা নরমালি নোড ভোল্টেজটাই সবসময় বের করি। যে আমরা শুরুতে কোনটা অ্যাসাইন করছিলাম বলতো, প্রত্যেকটা নোডে একটা করে আমরা কিন্তু ভোল্টেজ অ্যাসাইন করছিলাম, তাই না? V1 V2 অ্যাসাইন করছিলাম। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে নোড অ্যানালাইসিসের মাধ্যমে সেই নোড ভোল্টেজ গুলো বের করা। তাহলে এখানে কি আমরা শুধুমাত্র কারেন্ট গুলো পাইছি, তাই না? তাহলে এখন এই কারেন্ট গুলোকে আমরা বললাম আমরা ওহমস ল দিয়ে আমরা রিপ্লেস করে, এখন কিভাবে রিপ্লেস করতেছি সেটা আমরা দেখি। আমাদের কি 5 এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কোনো কিছু চেঞ্জ করার কোনো কিছু নাই, প্লাস হচ্ছে I2 কোনটা বলো, এখানে I2 কোনটা ছিল, যে আমাদের এই 4 ওহমের মধ্যে ওহমের দিয়ে ভিতর দিয়ে কারেন্টটা যে যাচ্ছে। কারেন্টটা যাচ্ছে। তো আমরা ওহমস ল থেকে কি জানি বলতো, কোন একটা এলিমেন্টের ভিতরে কি কারেন্টটা তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের কি প্রপোর্শনাল ছিল, তাই তো? I সমানুপাতিক V ছিল, তাই তো? ওইটা আমরা দেখছিলাম কি I = V ভাগ R, তাই তো? এরকম আমরা দেখছিলাম নাকি? জি স্যার। ওহমস ল আমরা এটাই দেখছিলাম। এবং এইখানে তাহলে কারেন্টটা হবে কি, যে I = যদি দুইটা প্রান্ত থাকে কোন একটা এলিমেন্টের, V হায়ার পোটেনশিয়াল মাইনাস V লোয়ার পোটেনশিয়াল ভাগ হচ্ছে মাঝখানের রেজিস্ট্যান্স, তাই তো? জি স্যার। এটা অ্যাকচুয়াল ওহমস ল। আমরা সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা একটা ভোল্টেজ যদি রিপ্লেস করি সেক্ষেত্রে আমরা এরকম একটা ভোল্টেজ পাইছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স যদি দুইটা পয়েন্টের সাপেক্ষে লিখতে চাই সেটা কিন্তু এরকম ভাবে বিয়োগ দিয়ে আমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের I2 যেটা আছে বলো, I2 যেটা আছে, I2 টা তাহলে ভ্যালুটা আমরা ওহমস ল দিয়ে যদি রিপ্লেস করতে চাই তাহলে কি হবে? V2 - V1 / 4। ধন্যবাদ। আমরা যেহেতু বললাম বা আমরা জানি যে কারেন্টটা সবসময় কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়, তাই তো? কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দেওয়া আছে বলতো, 2 থেকে 1 এর দিকে আমরা ধরে নিছিলাম। তার মানে আমাদের ধরা অনুযায়ী 2 নম্বর পটেনশিয়ালের কি ভোল্টেজটা বেশি, 1 নম্বর পটেনশিয়ালের ভোল্টেজটা কম, তাই তো? তাহলে এর জন্য ওহমস লটা হবে দুইটা ভোল্টেজের ডিফারেন্স V2 - V1 ভাগ হচ্ছে মাঝখানের রেজিস্ট্যান্স। কিছু বুঝছো? ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে বুঝলে আমাকে বলো পরেরটা ইকুয়েশনে যেটা সেকেন্ড হ্যান্ড কি বলে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে I1 এর পরিবর্তে আমরা ওহমস ল দিয়ে কি লিখতে পারবো বলো? স্যার V1/2। V1/2। V1/2 স্যার। আচ্ছা, তাহলে আমাদের I1 টা কোনটা বলতো, এই V1 থেকে রেফারেন্স নোডের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা ধরে নিছিলাম, তাই তো? তার মানে Yes, sir. এই পয়েন্টের ভোল্টেজটা বেশি, এই পয়েন্টের ভোল্টেজটা কম, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি পরে। তাহলে আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, নরমালি কি হবে, V1 মাইনাস কি এই পয়েন্টের ভোল্টেজ কত, 0, V1 - 0 ভাগ হচ্ছে মাঝখানের রেজিস্ট্যান্স। এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আমাদের এই দুইটা ইকুয়েশন আনতে পারলে তারপরে কিন্তু তোমরা ইজিলি সলভ করতে পারবা। ইকুয়েশন আনাটুকু তাহলে বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পরের ধাপটা আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম ইকুয়েশনটা চলে আসলো। ইকুয়েশনের কি আমরা সিম্পলিফিকেশন পরে করতেছি, আগে আমরা সেকেন্ড ইকুয়েশন যেটা আছে সেকেন্ড ইকুয়েশনটা আমরা একটু ই করে নেই। সেকেন্ড ইকুয়েশনের বাম পাশে কি আছে, 10
আছে 10টা, তাহলে কনস্ট্যান্ট, এটা আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই। এখন i2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? V2 বিয়োগ V1 i2 টা কিন্তু আমরা অলরেডি আগে একবার লিখছিলামই। তোমরা চাইলে ওইখান থেকেও কপি পেস্ট করে লিখতে পারো, অথবা আবার নিজে নতুন করে চিন্তা করতে পারো যে i2 টা হচ্ছে এই 2 নম্বর পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্টের দিকে যেহেতু যাচ্ছে, তার মানে কি এই পয়েন্টের ভোল্টেজটা বেশি, এই পয়েন্টের 1 নম্বর পয়েন্টের ভোল্টেজটা কম। তাহলে বড় পয়েন্টের ভোল্টেজ বা হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ভাগ মাঝখানের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে i2 টা হয়ে গেল। তারপর i3 টা কি হবে বলো? V2 ভাগ V2/6 কারেন্টটা যেহেতু আমাদের এই 2 নম্বর পয়েন্ট থেকে এই নিচের দিকে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি V2 মাইনাস 0 ভাগ কত 6 প্লাস আছে কত 5, আগের মতোই আছে। তো এখন এই দুটো সার্কিট তোমরা একটু সিম্পলিফাই করতে পারবে না? জি স্যার, দুটো চলক আছে, সিম্পলিফাই হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের নরমালি আমাদের নির্ণায়ক পদ্ধতি বলো বা যে পদ্ধতি বলো বা ক্যালকুলেটরের সাহায্যে বলো, যে আমাদের ইকুয়েশনে আননোন যতগুলো আছে, আমাদের ইকুয়েশন সলভ করতে হলে ততগুলো ইকুয়েশন লাগে না? জি স্যার। আমাদের যদি ভেরিয়েবল দুটো থাকে তাহলে ইকুয়েশন কয়টা লাগবে? দুটো দুইটা। লাগবে, তাই তো? ভেরিয়েবল যদি তিনটা থাকে তাহলে ইকুয়েশন লাগবে তিনটা সেটা তিনটা। সলভ করার জন্য। তাহলে এখানে আমাদের ভেরিয়েবল কয়টা আছে বলো তো? টোটাল সার্কিট দিকে তাকে আমরা দেখতেছি, ভেরিয়েবল ধরছিলাম V1 এবং V2। V1 এখানে V2 ইকুয়েশন গুলো তাকায় দেখবা দুইটা ভেরিয়েবলই আছে। এখানে ইকুয়েশন আমরা কয়টা পাইলাম? দুইটা। দুইটা ইকুয়েশন পাইছি। তাহলে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, ইজিলি সলভ করা যাবে না? জি স্যার। সলভ করা যাবে। এখানে দেখা যাবে যে সামথিং V1 V2 ধরলাম হচ্ছে, আমরা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল না, আমরা এমনিতে লিখে দিচ্ছি, জাস্ট এটা এত বড় ইকুয়েশন সলভ করে এখন সময় নেই। আমরা মনে করি এখানে থাকবে হচ্ছে মনে করো 5 থাকবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে 3V1 মাইনাস মনে করো 7V2 ইজ ইকুয়াল টু মনে করো 10 ধরলাম। আমরা ধরলাম যে এরকম সলভ করার পর এরকম আমাদের দুইটা এরকম সিম্পলিফাইড V1 V2 ওয়ালা ইকুয়েশন আসবে। তারপর এটা সলভ করার তোমরা ওয়ে জানো তো নাকি কিভাবে সলভ করতে হয়? স্যার প্রতিস্থাপন করে ফেলবো স্যার। প্রতিস্থাপন করে করা যাবে, নির্ণয় পদ্ধতিতে করা যাবে। নির্ণয় পদ্ধতির আরেক নাম কি? প্রতিস্থাপন না? আচ্ছা, প্রতিস্থাপন হচ্ছে কি একটা ভ্যালু এক পাশে রেখে বাকি সবগুলিকে অন্য পাশে নিয়ে গিয়ে ওই ভ্যালুটা অন্যখানে বসায় দাও, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তো তোমাদের এই ডিসি সার্কিটের সলভের জন্য এত কিছু কোনো ঝামেলা করার দরকার নাই। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ইকুয়েশন সলভ করতে পারো? জি স্যার। স্যার তাহলে আমাদের যেটা কাজ হবে যে এইটুকু করা হইলে তারপর ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে সলিউশন করে V1 এবং V2 এর ভ্যালুটা তোমরা লিখে দিবা, তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। কথা বুঝছো? ইয়েস যে স্যার। আমাদের হাতে কলমে আবার করে 2 মিনিট 4 মিনিট যাবত ধরে সেই ইকুয়েশন গুলো সলভ করার কোনো দরকার নেই। আমাদের কাছে ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটর ইউজ করা জানি নাকি? ইয়েস স্যার। যারা এরকম ইকুয়েশন সলভ করতে পারো না তারা একটু ফ্রেন্ডের কাছ থেকে একটু দেখে নিবা, তাও যদি না পারো তারপরে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি সার্কিটটা মোটামুটি সলভ হয়ে গেল। তো আমাদের এই পার্টিকুলার ম্যাথে যেহেতু বলছিল যে নোড ভোল্টেজ গুলি ক্যালকুলেশন করো, তার মানে এখানে আমাদের V1 V2 এটা বের করলেই হয়ে যাবে। আর কোনো কিছু যেহেতু চাই না, আর কোনো কিছু আমাদের ক্যালকুলেশন করার আর দরকার নাই, ঠিক আছে? এখন বলো, এখানে কোনো কিছু বুঝতে পারো না, এরকম কোনো কিছু আছে? স্যার নোডাল ভোল্টেজের স্যার ডেফিনেশনটা কি? নোডাল ভোল্টেজের ডেফিনিশন কোনো কিছুই না, একটা নোড ধরে সেই নোড ভোল্টেজের একটা ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। একটা নোড ধরে নিয়ে সেই নোডের একটা ভোল্টেজ অ্যাসাইন করতে হবে, এবং ভোল্টেজ অ্যাসাইন করলে যেটা হলো, নোটটাকে আমরা ইচ্ছামতো ধরে নেব নাকি আমাদেরকে বলা থাকবে? নোডগুলো প্রথম হচ্ছে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে তারপরে সেখানে ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। তো আমরা দেখলাম যে ভোল্টেজ অ্যাসাইন করে 5 এর সাথে আমরা V1, দাঁড়াও একটা সেকেন্ড আমি একটু বলে নেই, V2 এই দুইটা মনে করো ভোল্টেজ পাইলা, ক্যালকুলেশন করে পাইলা, মনে করো এটা 2 পাইলা, এটা মনে করো হচ্ছে 4.5 এরকম পাইলা। তো এতে যেটা সুবিধা হলো যে এই দুইটা নোড ভোল্টেজ এখন জানো, তাহলে এখন এই সার্কিটের প্রত্যেকটা কারেন্টের ভ্যালু তোমরা বের করতে পারবে না? যদি কখনো কোনো সার্কিটে বলতো যে ঠিক আছে এইটা সলভ করো, এই দিকে কত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আমাদের বের করো 6 ওহমের ভিতর দিয়ে, তাহলে এই দুইটা নোড ভোল্টেজ ক্যালকুলেশন করবার তোমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারতে না এই কারেন্টটা?
ইয়েস স্যার যে 6 ভাগ কত 4.5 ভাগ 6, এটা হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের কারেন্ট। যদি 2 ওহমের ভিতরে কারেন্ট বলতো কত 2 ভাগ 2 1 অ্যাম্পিয়ার, একদম ইজিলি কিন্তু সলভ করা যাচ্ছে। তাহলে আমাদের সার্কিটের নোড ভোল্টেজ আমরা যদি কখনো ক্যালকুলেশন করতে বলে বা করি, তাহলে সেই সার্কিটের বাকি যে আমাদের আননোন কারেন্ট আছে বা আননোন ভোল্টেজ আছে সেগুলো ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। স্যার ওই ইকুয়েশন দিয়ে করলেই তো হচ্ছে স্যার। ওই তো স্যার আমরা ইকুয়েশন আমাদের যে i1 i2 এর যে ইকুয়েশন গুলো দেখলাম সেই ইকুয়েশন গুলোর মধ্যে শুধুমাত্র ভোল্টেজের ভ্যালু গুলো বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার রেফারেন্স ভোল্টেজ কি স্যার সবসময় জিরো ধরবো? হ্যাঁ, রেফারেন্স ভোল্টেজটা জিরো, এই জিরোর সাপেক্ষে হচ্ছে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে সেই V1 আমরা ধরলাম, এই পয়েন্টের ভোল্টেজটা আমরা V2 ধরলাম। যদি কখনো এখানে গ্রাউন্ড না থাকে তারপর আমরা ধরে নেব এটার ভোল্টেজ জিরো। ঠিক আছে জি স্যার। স্যার 5 অ্যাম্পিয়ারের সাথে একটা রেজিস্ট্রেশন দিছিলেন স্যার, পরে আর এক্সটেন্ড করেননি স্যার। স্যার আচ্ছা রেফারেন্স ভোল্টেজ যে কোনো একটা ধরে নিয়ে কাজ করলেও তো না আমি না আনসার মিলার কথা না 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 রেফারেন্স ভোল্টেজ যে কোনো একটা ধরলে তখন দেখা যাবে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু একটা ভোল্টেজ আমরা নরমালি কি ধরি বলতো, একটা কমন গ্রাউন্ড ধরে তার সাপেক্ষে বাকিগুলো ভোল্টেজ আমরা চিন্তা করি, তাই না? এখানে 2টা নোড আরো 5টা 10টা নোড থাকতে পারে, তো সেক্ষেত্রে একটা কমন একটা পয়েন্ট যেটা সবার জন্য কমন, সেই কমনটার সাথে আমরা কিন্তু ধরতেছি। তো নরমালি চিন্তা করো যে এইখানে আমি 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 আরেকটু ই করে নেই, যে এইখানে মনে করে এরকম আরেকটা অংশ আছে, এইখানে আরেকটা অংশ আছে। আমরা যদি এই পয়েন্টে যদি রেফারেন্স নোডটা ধরতাম, এই পয়েন্টের সাপেক্ষে আমাদের এই নোডের কোনো কানেকশন আছে বলো? না স্যার। এই নোডের কোনো কানেকশন আছে? কোনো সম্পর্ক আছে? এই নোডের সম্পর্ক আছে, কিন্তু আমাদের এই নোডের কিন্তু ধরো এই মাঝখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, এই নোডের কিন্তু কোনো সম্পর্কই নাই। কিন্তু আমাদের পার্টিকুলার আমরা যদি এই পয়েন্টে যদি রেফারেন্স নোড হিসেবে ধরি, তাহলে দেখো সবগুলো নোডের সাথে কিন্তু কি ডিরেক্টের কানেকশন কিন্তু আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এখন ইম্পর্টেন্ট যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এইখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমাদের নোড কয়টা হতো বলতো? 4টা। সেক্ষেত্রে আমাদের নোড হতো পার্টিকুলার এই পয়েন্টের একটা, এই পয়েন্টের একটা, এবং এই দুটো যেহেতু আলাদা আলাদা ব্রাঞ্চ এবং দুটো মিলিত হয়েছে এইখানে, তার মানে এইখানে আমাদের 3 নম্বর আরেকটা আমাদের কি থাকতো, কি বলে নোড থাকতো। আচ্ছা, তো এখন আমাদের হ্যাঁ বলো। স্যার এই যে মানে তখন যে ক্যালকুলেশন করছিলেন স্যার 2 নাম্বার নোটটাতে যে 5 অ্যাম্পিয়ার নিবেন স্যার, মানে 5 অ্যাম্পিয়ারটা কি স্যার দুই নাম্বার নোট থেকেই বের হইলো নাকি? হ্যাঁ, 5 অ্যাম্পিয়ারটা 2 নম্বর নোড থেকে বের হয়ে 1 নম্বর নোডের দিকে যাচ্ছে, তাই না? দেখো আমাদের কারেন্ট সোর্সের আমাদের ডিরেকশনটা দেওয়া আছে, তার মানে কি কারেন্ট সোর্সের ভ্যালুটা আমাদের এইখান থেকে বের হয়ে এইরকম ভাবে এইটুকু পর্যন্ত রাস্তা সে 5 অ্যাম্পিয়ারই ক্যারি করতেছে, তাই না? এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়ে টোটালটা ঘুরে এই পর্যন্ত 5 অ্যাম্পিয়ার, এবং ডিরেকশনটা হচ্ছে এরকম। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই ধরনের যদি কোনো সার্কিট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বললাম যে এইখানে আরেকটা এক্সট্রা একটা নোড চলে আসতেছে, তাই তো? তাহলে আমরা কি এরকম 3টা তাহলে নোড ভোল্টেজ নাম দিব, V1 V2 V3 আমরা নাম দিব? ইয়েস স্যার। আচ্ছা, নরমালি আমাদের প্রসিডিউর অনুযায়ী দেওয়ার কথা ছিল, কিন্তু এইখানে আমরা একটু মডিফাই করে আমরা আসলে কি বলে পড়বো জিনিসটা। প্রথমে আমি তোমাদের একটু বলে নেই যে আমরা শুরুতে বলছিলাম যে একটা নোডকে নাম দিতে হবে রেফারেন্স নোড, বাকি নোডগুলোকে নাম দিতে হবে কি নন রেফারেন্স নোড, এবং প্রত্যেকটা নন রেফারেন্স নোডে ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। এই কথাটা পুরোপুরি সত্য না। আমরা সেই নোডগুলোকেই ভোল্টেজ অ্যাসাইন করব এবং নাম দিব যে নোডগুলোতে 2 এর অধিক কানেকশন আছে। ইয়েস স্যার, কথা বুঝতে পারছি স্যার। কথা বুঝতে পারছো? আমরা শুধুমাত্র সেই নোডগুলোতেই নোড ভোল্টেজ এবং নোডের নাম অ্যাসাইন করব যে নোডগুলোতে 2 এর অধিক কানেকশন আছে, মানে 3 বা ততোধিক। 2 এর অধিক বলতে আমরা বোঝাই 3 বা ততোধিক কানেকশন যেখানে আছে। এর কারণ হচ্ছে আমাদের পার্টিকুলার আমরা এই একটা নোডে V3 আমরা অ্যাসাইন করলাম, এখন আমাদের এইখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, দুইটা কেসিএল অ্যাপ্লাই করে আলটিমেটলি কোনো লাভ আছে? দুইটার কারেন্ট সেম না? ইয়েস স্যার।
আমাদের এখানে স্যার। যে পরিমাণ এই নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে সেই পরিমাণ কারেন্টে কিন্তু বের হচ্ছে, তার মানে I2 = I1 = I2। তো এইটার জন্যই আমরা এই ধরনের নোডে আমরা কোনো কিছু ধরি না, বুঝতে পারছো? দেখা যায় যে আমাদের এরকম কি বলে 2 এর অধিক কানেকশন ওয়ালা যে নোডগুলো আছে সেই নোডগুলো আমরা যদি সলভ করতে পারি তাহলে আমরা এই ধরনের সার্কিটও ইজিলি সলভ করতে পারবো। কথা কিছু বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরে যে দেখি কোনো আমাদের দেওয়া আছে কিনা। আচ্ছা, তো আমরা এইখানে আমরা এই দুইটা ম্যাথ প্রবলেম নিয়ে আগে আলোচনা করি, তাহলে আমরা আরো কিছু বুঝতে পারবো হয়তোবা। সেইখানে ওই ধরনের কোনো ম্যাথ দেওয়া নাই, আমরা পরে দেখব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সার্কিট বলো, এইখানে নন রেফারেন্স নোড কয়টা আছে? একটাই তো স্যার, সরি 3টা। আমাদের এইখানে কি 2 এর অধিক কানেকশন, এইখানে আসছে, এইখানে 2 এর অধিক কানেকশন আছে, এই পয়েন্টে কয়টা? 3টা কানেকশন বা 2 এর অধিক কানেকশন আছে, এবং নিচে গ্রাউন্ড সহ যেটা সেটা কি আমাদের রেফারেন্স নোড, তাই তো? তাহলে এটা হচ্ছে রেফারেন্স নোড, এর ভোল্টেজ কত? 0। এখন আমাদের প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে কতগুলো রেফারেন্স নোড কতগুলো নন রেফারেন্স নোড আছে সেটা আইডেন্টিফাই করা। অন্যভাবে বলতে গেলে কতগুলো ইউজেবল নোড আছে সেটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব। ইউজেবল নোড বলতে আমরা বোঝাচ্ছি যেখানে 2 এর অধিক ব্রাঞ্চ যেখানে মিলিত হয়েছে সেগুলোকে আমরা বলবো ইউজেবল নোড, এবং নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে সেই ইউজেবল নোড গুলো আমরা আইডেন্টিফাই করে সেইগুলোকে আমরা ভোল্টেজ অ্যাসাইন করব। ঠিক আছে? এখন তাহলে প্রথমে কি হবে বলো? প্রথম ধাপটা কি? প্রত্যেকটা কি করা? ভোল্টেজ অ্যাসাইন করা। ভোল্টেজ অ্যাসাইন করা, তাই তো? তাহলে এটা V1, এটার নাম দিলাম V2, এটার নাম দিলাম হচ্ছে V3। ঠিক আছে? তাহলে এখন ভোল্টেজ অ্যাসাইন করা হয়ে গেল, তারপরে সেকেন্ড স্টেপটা কি বলো? কারেন্ট ডিরেকশন। কারেন্ট ডিরেকশনটা ধরে নেওয়া, তাই তো? তার মানে প্রথমে এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, কারেন্ট সোর্স দেওয়া থাকলে সেই ব্রাঞ্চের আর আমাদের কি কারেন্টের ডিরেকশন ধরার দরকার নাই, কারণ এই ব্রাঞ্চের কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটা কারেন্ট সোর্সের ডিরেকশনটাই সেই ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশন। এখন এই 2 ওহম এই ব্রাঞ্চের কারেন্টটা কোন দিকে ধরতে চাও? বাম থেকে ডানে, তার মানে বলতেছো V1 থেকে V2 এর দিকে এরকম ধরতে চাও, তাই তো? আমরা নাম দিলাম, এটা নাম দিলাম I1, দুই পাশে দেখার সুবিধার জন্য আমরা দুই পাশে I1 নাম দিয়ে রেখে দিলাম। ঠিক আছে? এখন আমাদের 3 ওহম যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ধরে নিতে চাও? V1 থেকে V2 এর দিকে স্যার। আচ্ছা, V1 থেকে V2 এর দিকে যাচ্ছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা আমরা ধরলাম হচ্ছে I2। এখন আমাদের 4 ওহমের ভিতরে কারেন্টটা কি ধরার দরকার আছে 4 ওহম ব্রাঞ্চের? না স্যার। কারণ অলরেডি একটা কারেন্টের ডিরেকশন কিন্তু কি দেওয়া আছে, তাই না? তাহলে এটা নতুন করে আর ধরার দরকার নাই। এখন 6 ওহমের ভিতরে কারেন্টটা কোন দিকে যাচ্ছে ধরবা? উপর থেকে নিচে। উপর থেকে নিচে। যদি নিচ থেকে উপরে ধরতে যাইতে কোনো সমস্যা হইতো না, আলটিমেটলি ওহমস ল অ্যাপ্লাই করার পরে সে তখন কি হতো 0 - V3 আমাদের করতে হতো, তাই না? যদি আমরা নিচ থেকে উপরের দিকে যদি ধরতাম, তো আমরা বোঝার সুবিধার জন্য আমরা উপর থেকে নিচ দিকে ধরলাম। আচ্ছা, এখন তাহলে কি 3টা নোড আমরা পাইলাম, 3টা নোডে নোড ভোল্টেজ অ্যাসাইন করলাম, 3টা নোডে আমরা কারেন্ট গুলো অ্যাসাইন করলাম। তাহলে এখন নোড 1 বা V1 নোডে আমরা যদি KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলো? ইনকামিং কারেন্ট কোনটা? 10। ইনকামিং কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার। আর কোন ইনকামিং কারেন্ট নাই, বাকি দুইটা আউটগোয়িং কারেন্ট আছে I1 প্লাস কত? I2 হচ্ছে V1। এখন হচ্ছে আমাদের V2 নোডে আমরা যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি পাবো বলো? আচ্ছা বলো, এইটা কি সোর্স বলো তো? এটা কোন ধরনের সোর্স? প্যাসিভ সোর্স স্যার। স্যার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সোর্স, তাই তো? ডিপেন্ডেন্ট কি সোর্স? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে এই ব্রাঞ্চেরও কোনো কারেন্ট ধরার আমাদের দরকার ছিল না। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তাহলে আমাদের 2 নম্বর নোডে তাহলে কি হবে? ইনকামিং কারেন্ট হচ্ছে I2 প্লাস এটার কারেন্ট কত? 4ix, তাই না?
জি স্যার 4 I x আর আউটগোয়িং কারেন্ট কোনটা? শুধুমাত্র একটা ব্রাঞ্চে I আউটগোয়িং কারেন্ট আছে, এটা হচ্ছে I x। এরপরে V3 নোডে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? ইনকামিং কারেন্ট কোনটা কোনটা? I1 টা ইনকামিং আর বাকি দুইটা আউটগোয়িং, তাই না? I1 টা ইনকামিং, আউটগোয়িং টা হচ্ছে 4ix এর দিকে বের হয়ে যাচ্ছে, 4ix প্লাস হচ্ছে I3। আচ্ছা, এর পরের ধাপটা তাহলে কি ছিল বলো? যে আমাদের কেসিএল টা অ্যাপ্লাই করার পরের ধাপটা হচ্ছে প্রত্যেকটা কারেন্টকে ওহমস ল অ্যাপ্লাই করে ভোল্টেজে চেঞ্জ করে ফেলা, তাই তো নাকি? তাহলে 10 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, তাই তো? I1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? I1 কোন কারেন্টটা? এই V1 থেকে V3 দিকে যে কারেন্টটা আছে, তাই তো? V3 minus V1 তাহলে যে দিক থেকে কারেন্টটা বের হচ্ছে সেই দিকের ভোল্টেজটা বড়, মাইনাস যেদিকে কারেন্টটা যাচ্ছে সেই দিকের ভোল্টেজটা কি ছোট, ভাগ কত? মাঝখানের রেজিস্ট্যান্স, ঠিক আছে? সিমিলারলি I2 টা কি? V1 থেকে যেহেতু V2 এর দিকে আমরা কারেন্টের ডিরেকশন দিচ্ছিলাম, তার মানে V1 টা বড়, V2 টা ছোট, ভাগ হচ্ছে মাঝখানের রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন আমাদের এইটার কাজ শেষ। এটা তোমরা পরের লাইনে হচ্ছে এইখানেই সিম্পলিফাই করতে হবে। এই নিচে আছে কি 6 কমন নিয়ে এই পাশে 6 দিয়ে গুণ করে দিলে দেখবা যে ইজিলি এটা ইকুয়েশন সলভ করতে পারবা, সলভ বলতে সিম্পলিফাই করতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের V2 এর কি ইকুয়েশনের কি বাম পাশে ছিল I2 প্লাস 4ix, তাই তো? I2 সমান আমরা কি লিখতে পারি বলো? I2 আমরা যদি আগে একবার লিখছিলাম, I2 টা হচ্ছে V1 থেকে V2 এর দিকে যে কারেন্টটা যাচ্ছে, তার মানে V1 এর ভোল্টেজটা মাইনাস যেদিকে কারেন্টটা যাচ্ছে সেই দিকের ভোল্টেজ ভাগ মাঝখানের রেজিস্ট্যান্স প্লাস 4 ইনটু কি আছে Ix, তাই তো? Ix একটা কারেন্ট, Ix কারেন্টটা কোনটা বলো তো? এই 2 নম্বর ভোল্টেজ থেকে বা V2 থেকে হচ্ছে আমাদের গ্রাউন্ডের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের Ix। এবং এটা কোন ধরনের কারেন্ট সোর্স বলো তো? যদি এটা এই ম্যাথের জন্য লাগবে না, এমনিতে জাস্ট আইডেন্টিফাই করার জন্য। ডিপেন্ডেন্ট স্যার। ডিপেন্ডেন্ট, এটা কি ডিপেন্ডেন্ট কি কারেন্ট সোর্স? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারণ হচ্ছে এটা কি কারেন্ট সোর্স, এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি কি তীর চিহ্ন দেখে, এবং এই কারেন্ট সোর্সের কারেন্টের ভ্যালুটা নির্ভর করতেছে এই ব্রাঞ্চের কিসের উপর? এই ব্রাঞ্চের কারেন্টের উপর নির্ভর করতেছে। আচ্ছা, তাহলে এখন 4 ইনটু কি Ix আছে, তাই তো? Ix সমান আমরা কি বের করতে পারি তাহলে বলো? V2/4 2 মাইনাস 0 আর দিলাম না, V2 ভাগ 4 ইজিক্যাল টু কি আছে? ইকুয়েশন ডান পাশে কি আছে? শুধু Ix আছে, তাই তো? এখন শুধু Ix সমান আমরা কি জানি বলো? V2 মাইনাস 0 ভাগ 4। তারপরের লাইনে আমরা এইখানে এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে ফেলবো। এখন 3 নম্বর ইকুয়েশন I1 আছে, তাই তো? I1 এর আগে আমরা একবার লিখছিলাম, I1 সমান কি লিখছিলাম বলো তো? V1 minus V3 divided by 2 U1 মাইনাস V3 ভাগ 2। আমাদের এইখান থেকে যেটা বড়, বড়টা থেকে ছোটটার দিকে কারেন্ট যাচ্ছে, প্লাস সরি ইজিক্যাল টু আসছে ইজিক্যাল টু 4 ইনটু কি আছে Ix আছে, তাই তো? Ix কোনটা? V2/4 V2 ভাগ 4 প্লাস কি আছে V3/6 I3 টা হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের দিকে যে কারেন্টটা আসতেছে, তাহলে হচ্ছে V3 মাইনাস 0 ভাগ 6। তাহলে হচ্ছে এইটা আমরা সিম্পলিফাই করতে পারবো। তাহলে সিম্পলিফাই করলে আমরা কি দেখতেছি? আমাদের ইকুয়েশন 3টা, ইকুয়েশনে ভেরিয়েবল কয়টা থাকবে? 3টা থাকবে, V1 V2 V3, V1 V2 V3, V1 V2 V3। এবং আমরা ক্যালকুলেটরে জানি আমরা ম্যাক্সিমাম এরকম 3টা আননোন ওয়ালা ইকুয়েশন আমরা সলভ করতে পারি মনে হয়, তাই তো? জি স্যার। 4টা মনে হয় আমরা পারি না, আমাদের যে fx যেটা সিরিজ আছে সেটা আমরা 4টা মনে হয় পারি না। তো আমরা 3টা আননোন যেটা আছে ওইটা আমরা পারি। তো আমরা তোমাদের এক্সামে যদি কোনো ম্যাথ দেওয়া থাকে, ম্যাথে দেখবে ম্যাক্সিমাম এরকম 3টা নোড ওয়ালা ইকুয়েশনই থাকবে, যেন
তিনটা নোড তোমরা ইজিলি ক্যালকুলেটরে আবার সলভ করতে পারো। তাহলে এই যে কমপ্লেক্স যে সার্কিটটা ছিল আমাদের কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ওয়ালা, এই ধরনের সার্কিটকে আগের কোনো প্রসিডিউরের মাধ্যমে আমরা সলভ করতে পারতাম? ওহমস ল, কেসিএল, কেভিএল, নরমাল কেসিএল, কেভিএল দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারতাম না। এবং এই ধরনের সার্কিট সলভ করার জন্য নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস আমাদের অবশ্যই জানা দরকার। স্যার হ্যাঁ বলো। স্যার এইসব ক্ষেত্রে কি স্যার রেফারেন্স নোড অবশ্যই থাকবে নাকি নাও থাকতে পারে? অবশ্যই থাকবে। আমাদের নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করার প্রথম পূর্ব শর্ত হচ্ছে একটা রেফারেন্স নোড ধরে নিতে হবে এবং নন রেফারেন্স নোড বা ইউজেবল নোডগুলো ধরে নিতে হবে। এবং তোমাদের আবার বলতেছি, নরমালি সব ইলেকট্রিক্যাল সার্কিটেই দেখবে একটা গ্রাউন্ড পয়েন্ট থাকে, এবং যদি নাও থাকে তারপরও আমরা কি যেখানে দেখবে এরকম কমন টার্মিনাল যেটা আছে, এটা কি কমন না? সবার জন্য কমন, অলমোস্ট কমন তো আমরা বলতে পারি, বা সবগুলো সোর্স যেখানে মিলিত হয়েছে, অধিকাংশ সোর্স যেখানে মিলিত হয়েছে, সেই পয়েন্টটাকে আমরা রেফারেন্স নোড হিসেবে ট্রিট করব। রেফারেন্স নোড ধরে নিয়ে তোমাদের খুব একটা চিন্তা করতে হবে না, তোমরা ম্যাথগুলো দেখলে বুঝতে পারবা যে কোনটা রেফারেন্স নোড ধরতে হবে, কোনটা নন রেফারেন্স নোড ধরতে হবে। স্যার আইএক্স এর ভোল্টেজটা কিভাবে বের করছেন একটু বলবেন? আইএক্স, আচ্ছা আইএক্স টা আমাদের বাকি অন্য সব কারেন্টগুলোর মতোই না, দেখো তো, শুধুমাত্র অন্য কারেন্টগুলো আমরা কি নিজেরা ধরে নিয়েছিলাম, ইউজার ডিফাইন্ড ছিল, আর এটা হচ্ছে আমাদের কোশ্চেনে ডিফাইন করে দেওয়া আছে যে আইএক্স টা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তাহলে আমাদের এই পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্ট থেকে যদি গ্রাউন্ডের দিকে যায়, তার মানে 2 নম্বর পয়েন্টের ভোল্টেজটা বেশি, সেই দিকে V2 - 0/4, সেই V2 - 0/4টাই করা হয়েছে। বুঝছো নাকি এখনো ক্লিয়ার না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমাদের এই দুইটা ম্যাথ এবং আগে যেটা ছিল তিনটাই হোমওয়ার্ক। আমরা সময় তো এখনো আছে মনে হয় না, আরো আধা ঘন্টা সময় আছে না? আচ্ছা, তো এখন পরের যেটা আমাদের ম্যাথ আছে, এই ম্যাথটা কি পার্টিকুলারলি কথা বলার দরকার আছে আসলে? বলো। না স্যার। না স্যার, না স্যার, দুইটা অলমোস্ট সেম, একই ম্যাথ, ঠিক আছে? শুধুমাত্র মানে কি বলে ব্রাঞ্চের দেখা যায় পজিশনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমরা নিয়ে আলোচনা করতেছি না। আচ্ছা, এখন আসি যে এতক্ষণ আমরা বলতেছিলাম যে আমাদের নরমাল কন্ডিশন, সবগুলো নরমাল কন্ডিশন, এখন আমরা দেখছি একটু কঠিন যদি বা একটু অ্যাবনরমাল কন্ডিশন যদি আমাদের থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। তো আমাদের প্রথমেই আমাদের বলি যে এতক্ষণ পর্যন্ত আমরা যে সলিউশনটা দেখলাম, কোনো ভোল্টেজ সোর্স ছিল, সরি মানে যে আমরা প্রবলেমগুলো দেখলাম, প্রবলেমগুলোতে কোনো ভোল্টেজ সোর্স ছিল এখানে? না স্যার। দুইটা ম্যাথে আমরা দেখলাম বা তিনটা ম্যাথে আমরা দেখলাম সবগুলো কারেন্ট সোর্স ওলা, ডিপেন্ডেন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক সবগুলো কারেন্ট সোর্স ওলা। তো আমরা বলতেছি যে আমাদের যদি এরকম ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সলিউশনের কিছু আমরা মেথড আমরা বলতেছি, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা প্রথমে এখানে কিছু বড় বড় কিছু লেখা আছে, লেখাগুলো আমরা একবার রিডিং করে আমরা অ্যাকচুয়াল ম্যাথে গিয়ে এই জিনিসগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব, বুঝতে পারছো? আচ্ছা, প্রথম যে কেস সেটা দেখো কি লেখা আছে বলো। ইফ এ ভোল্টেজ সোর্স ইজ কানেক্টেড বিটুইন দ্য রেফারেন্স নোড এন্ড এ নন রেফারেন্স নোড উইদাউট এনি সিরিজ রেজিস্টর কানেক্টেড ইন সিরিজ বা উইদাউট এনি রেজিস্টর কানেক্টেড ইন সিরিজ। তো এইটা বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের এইরকম যদি কোনো সার্কিট থাকতো, এখানে আমরা সিম্পলিফাই করে একটু আঁকানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আচ্ছা আমরা এখান থেকে প্রথম দুইটা কেস আমরা দেখব। আচ্ছা, তো প্রথম যে কেসগুলোর কথা আমরা বলছি সেটা হচ্ছে যে আমাদের সার্কিটে যদি ভোল্টেজ সোর্স থাকে এবং ভোল্টেজ সোর্সটা এখানে কিভাবে আছে বলো তো? ভোল্টেজ সোর্সটা কিসের কিসের মধ্যে কানেক্টেড আছে বলো? রেফারেন্স আর নন রেফারেন্স নোড আর নোড। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সেই কি নন রেফারেন্স নোড, সরি এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স নোড, এবং এই পার্টিকুলার এটা হচ্ছে আমাদের একটা নন রেফারেন্স নোড, এটা হচ্ছে 2 নম্বর নোড, এটা হচ্ছে আমাদের 3 নম্বর নোড। তাহলে এইখানে ভোল্টেজ সোর্সটা আছে হচ্ছে একটা
নন রেফারেন্স নোড এবং একটা রেফারেন্স নোডের মাঝে আছে আচ্ছা এবং 2 নম্বর নোটটা বুঝি নাই। 2 নম্বরে একটা কারেন্ট সোর্স দিয়ে দেওয়া আছে। আচ্ছা না 2 নম্বর নোটটা স্যার, মানে নোডের চিহ্নটা দিলেন কেন স্যার ওখানে? স্যার ওটা আচ্ছা তো 2 আর 3 আলাদা হলো। ও আচ্ছা সরি সরি সরি, ধন্যবাদ 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 বাবা, এইখানে একটা এলিমেন্ট মিস হয়ে গেছে। ঠিক আছে, এখন ঠিক আছে? ইয়েস স্যার। এখন মানে ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে নোড আমরা ইউজেবল নোড আমরা বা নন রেফারেন্স নোড আমরা কাকে বলবো, যেখানে 2 এর অধিক কানেকশন আছে। এখন আমরা সেইগুলোকে ইউজেবল নোড হিসেবে ট্রিট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের, হ্যাঁ বলো। স্যার আমরা যদি স্যার এই যে মাঝখানে যে রেজিস্ট্যান্সটা দিলেন স্যার, এটা যদি না থাকতো স্যার, আমরা যদি স্যার 2 আর 3 আলাদা নোট ধরতামও স্যার, তাহলে তো স্যার রেজাল্টে কোনো এফেক্ট পড়তো না, না স্যার? এফেক্ট আসলে এটা পড়তো না, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারতে না আসলে। সেক্ষেত্রে ইকুয়েশন 3টে হয়ে যেত, কিন্তু আসলে ইকুয়েশনের কোনো সিগনিফিকেন্স থাকতো না। ইয়েস স্যার, এরকম। কারণ 2 এবং 3 নোড তো একই, বেসিক্যালি তখন একই নোড এবং কি দুইটারই একই ভোল্টেজ, তাই না? ইয়েস স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই ধরনের যদি কোনো কেস থাকে যে এরকম একটা কি রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডের মাঝখানে যদি ভোল্টেজ থাকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে সলিউশনটা একদম ইজি। সলিউশন ইজি বলতে বলতেছি যে এই পার্টিকুলার কেসে এই পার্টিকুলার নোডের ক্ষেত্রে কি সলিউশন হবে সেটার ক্ষেত্রে আমরা ইজি বলতেছি। তাহলে এরকম যদি কোনো কেস থাকে, তাহলে সেক্ষেত্রে ইজিলি এই পার্টিকুলার নোড ভোল্টেজের ভোল্টেজটা হবে এইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে সেই ভোল্টেজ সোর্সের সমান, তাই না? এটা কি আর নতুন করে বলার দরকার আছে বলতো? এটা কি আমরা V1 নাম দেই, এটা V2, এটা হচ্ছে আমরা V3। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে নোড গুলোতে আমরা কেসিএল অ্যাপ্লাই করি, কিন্তু আলটিমেটলি আমরা কি পাই বলতো? ভোল্টেজটা আমরা আউটপুট হিসেবে পাই না? ইয়েস স্যার। আমরা কিন্তু ইকুয়েশন দেখলাম কি সবগুলো 3টা ইকুয়েশন, 2টা ইকুয়েশন যাই আসুক সবগুলো কিন্তু ভোল্টেজের কম্বিনেশন। তার মানে এটা সলভ করলে আমরা ভোল্টেজটাই পাবো। তাহলে আমাদের ভোল্টেজটা যেহেতু বের করার উদ্দেশ্য, তাহলে পার্টিকুলার আমরা দেখো এই নোডের এই নিচের মাথা 10 ভোল্টের নিচের মাথা লাগানো আছে গ্রাউন্ডে, উপরের মাথা লাগানো আছে কোথায়? এই ভোল্টেজ, এই কি এই নোডের মাথায়। তাহলে এই নোড ভোল্টেজটা কত হবে বলতো? স্যার ভোল্টেজ সোর্সের যেটা ভোল্টেজ সোর্সের সমান না? হ্যাঁ স্যার। জি স্যার। ভোল্টেজ সোর্সের সমান। তাহলে এই ধরনের কেসে আমরা ইজিলি কিন্তু একটা নোড ভোল্টেজ কিন্তু ইজিলি আমরা ডিটারমাইন করে ফেলতে পারি। সেটা এখানে লেখা হয়েছে, সেট দ্য নন রেফারেন্স নোড ইকুয়াল টু দ্য ভোল্টেজ অফ দ্য ভোল্টেজ সোর্স। তার মানে এই ধরনের কেসে আমরা V1 সমান ইজিলি আমরা 10 ভোল্ট লিখে একটা নোড ভোল্টেজের ক্যালকুলেশন বাদ দিয়ে আমরা সার্কিটের ক্যালকুলেশনটা শুরু করতে পারবো। এক্ষেত্রে কি আরেকটু কিন্তু ইজি হয়ে গেল, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের বাকি নোড থাকলো কয়টা বলতো? V2 এবং V3। তাহলে সেক্ষেত্রে V2 এর জন্য ধরতে হবে, V3 এর জন্য কারেন্ট গুলো ধরে তারপর আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, তো এখন আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা এইখানে ধরলাম হচ্ছে আমাদের এইটা ধরলাম হচ্ছে 2 দেওয়া আছে, এইটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে 5, কি হলো বাবা? এটা 5, এটা হচ্ছে আমাদের ধরলাম 5, হ্যাঁ, এটাও ধরলাম হচ্ছে আমাদের 2 আছে। আচ্ছা, তাহলে এখন এর পরের কেসটা কি বলছে দেখো। আমাদের যদি কোনো সার্কিটে ভোল্টেজ সোর্স থাকে, শুরুতে আমাদের নোড অ্যানালাইসিস ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের পজিশনটা সুন্দর মতো আমাদের দেখে তারপর আমাদের সার্কিট সলভের দিকে অ্যাপ্রোচ করতে হবে। তোমাদের আবার করে বলতেছি, ঠিক আছে? এখন দেখো সার্কিটে কি আরেকটা ভোল্টেজ সোর্স আছে না? কারেন্ট সোর্স কিভাবে আছে, কোথায় আছে, এটা আমাদের নোড অ্যানালাইসিস ক্ষেত্রে দেখার কোনো দরকার নাই। ভোল্টেজ সোর্স গুলো কোথায় কিভাবে আছে এগুলো আমাদের দেখার দরকার আছে। তাহলে আমাদের এই পার্টিকুলারলি এই যে ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সটা কিভাবে আছে বলতো? একটা কি রেফারেন্স নোড, একটা নন রেফারেন্স নোডের মাঝখানে আছে, কিন্তু কি একটা কি আছে, কি দিয়ে লাগানো আছে বলতো? রেজিস্টর আছে। একটা রেজিস্টর দিয়ে লাগানো আছে। যদি এরকম রেজিস্টর দিয়ে লাগানো থাকে, তাহলে ডিরেক্ট এই নোড ভোল্টেজটা আমরা এই ভোল্টেজ সোর্সের সমান এটা আমরা কখনোই বলতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এই 2 ওহম রেজিস্ট্যান্সেও কি একটা ভোল্টেজ ড্রপ হবে, কিন্তু কত ভোল্টেজ ড্রপ হবে সেটা আমরা জানি না। কারণ কি এই ভোল্টেজ ড্রপটা হবে 2 ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপরে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই ধরনের কেসে আমরা সলভ করতে হলে আমাদের নরমাল যেটা প্রসিডিউর আছে, যে কারেন্টটা ধরে নিতে হবে, কারেন্টটা ধরে নিয়ে তারপর কি কারেন্টটা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাচ্ছে, এইভাবে আমাদের ট্রিট করতে হবে।
আচ্ছা, তাহলে আমরা এই V1 থেকে V3 এর দিকে কারেন্ট যাচ্ছে I1, এটা আমরা ধরে নিলাম। তারপর হচ্ছে V1 থেকে V2 এর দিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2, এইটা আমরা ধরে নিলাম। তারপরে V2 থেকে V3 তে কারেন্ট যাচ্ছে হচ্ছে I3, এটা আমরা ধরে নিলাম। এবং এখন বলো এইখানে কারেন্টটা কোন দিকে ধরবা বলো? স্যার নিচের থেকে উপরের দিকে স্যার। এটাও কিন্তু তোমাদের ইচ্ছা, স্যার তোমরা বলা চাইলে যাবে না স্যার এটা। হ্যাঁ, এটাও কিন্তু আসলে V3 এর পটেনশিয়ালটা 5 এর থেকে বেশি কিনা এটাও কিন্তু আমরা কখনো জানি না। তো এটা আসলে যে কোনো দিকে তোমরা ধরতে পারো। কোন দিকে ধরতে চাও? নিচ থেকে উপরের দিকে ধরতে চাচ্ছ? আচ্ছা, ধরো নিচ থেকে উপরের দিকে আমরা ধরলাম হচ্ছে I4টা আমরা ধরলাম। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এই পার্টিকুলার V3 তে যদি আমরা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো? ইনকামিং কারেন্ট কি কি আছে? I1, I3টা এবং কত I4টা ইনকামিং, তাই তো? সবগুলো ইনকামিং ধরে নিছি। কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে আমাদের I1 প্লাস হচ্ছে আমাদের I3 ইজিক্যাল টু কত? সরি, প্লাস হচ্ছে I4 ইজিক্যাল টু কত? 0। 0। এখন বলো স্যার এটা যে কি আসলে পসিবল, মানে সবগুলো কারেন্ট ইনকামিং, কোনো আউটগোয়িং নাই? এটা আমাদের ডিসি কারেন্টের ক্ষেত্রে এটা কখনো সম্ভব না, এসির ক্ষেত্রে সম্ভব, এটা ডিসির ক্ষেত্রে সম্ভব না। স্যার কিন্তু একটা কথা তার বলবো মানে স্যার। আলটিমেটলি আমাদের ধরা এখানে কি একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু এই ধরাতে কোনো সমস্যা নেই, কারণ আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কিন্তু ওইভাবে কিন্তু চলে আসবে। হ্যাঁ বলো। স্যার যে কোনো একটা মাইনাস হইলে তো স্যার আমাদের আর কোনো প্রবলেম নাই না স্যার? যে কোনো একটা মাইনাস বলতে কি বোঝাচ্ছ? মানে বললাম স্যার এই যে কোনো স্যার I3টা যদি স্যার উল্টা দিকে যায় স্যার, আমরা ধরলাম ভুল দিকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো দিকে ধরো, কোনো সমস্যা নাই, কিন্তু যেদিকে ধরবা সেই দিকে সাপেক্ষে কিন্তু ওহমস লটা অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু সত্য। তোমরা কারেন্টটা যে কোনো দিকে ধরো, চোখ বন্ধ করে একটাকে টান দিয়ে দিলা, তারপর চোখ বন্ধ করে টান দেওয়ার পর দেখতে যে ঠিক আছে এইদিকে টান দিছো, ওই অনুযায়ী তারপর তোমরা ওহমস লটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো? তাহলে কোনো সমস্যা নাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে ডান পাশে যে সোর্সটা আছে, ভোল্টেজ সোর্স আর রেজিস্টরের মাঝখানে দুইটা তো আলাদা এলিমেন্টের মাঝখানে কি কোনো নোড হবে? হ্যাঁ হ্যাঁ, এইটাও কিন্তু আমরা এই যে কি বলে এই প্রথম যে সার্কিটটা ছিল ওটা কিন্তু সলভ করার সময় আমরা কিন্তু বলছিলাম যে আমাদের ইউজেবল নোড গুলো আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করব, বা ইউজেবল নোড গুলোতে আমরা নোড ভোল্টেজ ধরে নিই, ইউজেবল নোড গুলোতে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। এবং ইউজেবল নোডের আমরা ডেফিনিশন কি দিয়েছিলাম বলতো? যেখানে কি 2 এর অধিক, অন্যভাবে বলতে গেলে 3 বা ততোধিক যেখানে ব্রাঞ্চ মিলিত হয়েছে, আমাদের এই ভোল্টেজ সোর্স এবং এই ভোল্টেজ সোর্স এবং এইটার মাঝখানে কোনো কি বলে আর কোনো পয়েন্ট আছে, আর কোনো ব্রাঞ্চ আছে? আর কোনো ব্রাঞ্চ কিন্তু সরি, আর কোনো ব্রাঞ্চ কিন্তু নাই। ওই জন্য আমরা এটি ইউজেবল নোড হিসেবে ট্রিট করব না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা I1 যদি লিখতে চাই, I1 সমান কি বলতো? V1 মাইনাস V3 ভাগ কত? এখানে 2 মনে দিছিলাম 2। তারপরে I3 সমান কত বলো? I3 সমান আমরা কি ধরলাম? কারেন্টটা V2 থেকে কোন দিকে যাচ্ছে? V3 এর দিকে যাচ্ছে, তাই তো? হচ্ছে V2 মাইনাস V3 ভাগ কত? মাঝখানে ধরছিলাম 5। এখন হচ্ছে I4, এইটার জন্য আমাদের যত কথা, তাই তো? I4টা এখন কি হবে বলো? 5 minus 3 divided by 2. ধন্যবাদ। আমাদের কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তো এই ধরনের কেসে যেটা করবা সেটা হচ্ছে সহজ যেটা কথা সেটা হচ্ছে আমাদের এই যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের দুই মাথায় কত কত ভোল্টেজ আছে এটা আমাদের আগে একটু বুঝতে হবে। রেজিস্ট্যান্সের এই শেষ মাথায় কত আছে বলতো? V3 আছে, তাই না? রেজিস্ট্যান্সের এই টার্মিনাল আছে V3। এখন রেজিস্ট্যান্সের এই মাথায় কত আছে বলতো? 5। এই মাথায় আছে 5, কারণ কি এই মাথার সাথে ডিরেক্টলি আমাদের কি এই ভোল্টেজ সোর্সটা কানেক্টেড আছে। তাহলে রেজিস্ট্যান্সের দুই মাথায় কত ভোল্টেজ আছে এই দুইটা আমাদের শুরুতে আইডেন্টিফাই করতে হবে, এবং তারপর দেখতে হবে সেই কারেন্টটা রেজিস্ট্যান্সের কোন মাথা থেকে কোন মাথার দিকে যাচ্ছে। তাহলে কারেন্টটা যেহেতু কি রেজিস্ট্যান্সের আমাদের এই প্রান্ত থেকে উপরের দিকে এইভাবে যাচ্ছে, তার মানে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 5 মাইনাস আমাদের কি আছে V3 ভাগ হচ্ছে 2। এখন আমাদের এই একটা ইকুয়েশন চলে আসলো। V2 তেও আমরা কেসিএল অ্যাপ্লাই করলে নরমালি আগের মতো সলভ করলেই হয়ে যাবে। স্যার এখানে যে 5 ভোল্টেজ থেকে যে কারেন্টটা মানে উপরের দিকে বললেন, এটা কি প্রশ্নে দেয়া থাকবে?
না না না, এটা তোমরা নিজেদের ধরে নিতে হবে। তোমাদের বললাম যদি যদি কখনো কোনো সার্কিটে কারেন্টের ডিরেকশন সার্কিটে না দেওয়া থাকে নোড অ্যানালাইসিসের সময়, তাহলে তোমরা চোখ বন্ধ করে যে কোনো দিকে কারেন্টের ডিরেকশনটা দিয়ে নিবা। তারপরে সেই কারেন্টের ডিরেকশন অনুযায়ী তোমরা সার্কিটে ওহমস লটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো? এখন যদি আমরা অংশটা আরেকবার একটু বললে ভালো হতো। লাস্টের অংশটা না, লাস্টের অংশটা আমরা বললাম যে আমাদের দেখতে হবে যে এই রেজিস্ট্যান্সের সবসময় কিন্তু রেজিস্ট্যান্সের দুই পাশে কিন্তু ভোল্টেজটা আমরা জানতেছি, তাই না? যদি যে প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি 2 ওহমের অ্যাক্রসের ভোল্টেজটা আমরা কিন্তু জানি, এক পাশে আছে V1 আর অন্য পাশে আছে কি V3, তাই না? সিমিলারলি 5 ওহমের অ্যাক্রসে এক পাশে ছিল V2 এক পাশে ছিল V3। সিমিলারলি তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সের জন্য আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই রেজিস্ট্যান্সের দুই পাশে কত কত ভোল্টেজ আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে রেজিস্ট্যান্সের এক পাশে কত আছে? V3 আছে, তাই না? এক পাশে আছে V3 এবং অন্য পাশে কত আছে এটা আমাদের দেখতে হবে। অন্য পাশটা কিসের সাথে লাগানো আছে বলতো? ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালের সাথে লাগানো আছে। তাহলে প্লাস টার্মিনালের সাথে যেহেতু লাগানো আছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5, সেক্ষেত্রে 5 মাইনাস V3 করলেই হয়ে যাবে। এখন বলো যদি লাগানো থাকতে এরকম মাইনাস টার্মিনালের সাথে লাগানো থাকতো, বলো। আচ্ছা, তার জন্য অনেক কিছু শব্দ হচ্ছে, একটু মিউট করলে ভালো হয়। মিউট করে দেখো, কাজটা তোমরা নিজেরাই বুঝতে পারছো হয়তো বা। জি স্যার, ভাই তো মাইকটা একটু মিউট কর ভাই। সবারই কিন্তু কান মাথা ব্যথা ব্যথা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় কেউ ক্লাস করতেছো নাকি বারান্দায় বসে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের যদি কখন যদি দেখো যে আমাদের এখানে মাইনাস টার্মিনালের সাথে এরকম লাগানো আছে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হতে বলো তো? স্যার V3 - 5/2। এই কেন -5 - V3? শোনো, তোমাদের আবার করে বলি, জানি না স্যার V3 বেশি হবে না কম হবে স্যার, 5 ভাগ V3 তাও তো হবে স্যার। শোনো 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 বাবা, তোমাদের জানতে হবে না কোনটা বড় কোনটা ছোট, এটা তোমাদের জানা নট নেসেসারি। তোমরা আবার বলতেছি কারেন্টের ডিরেকশনটা ধরে নিবা, সেই কারেন্টের ডিরেকশনই তোমাদের বলে দিবে কোনটা বড় কোনটা ছোট। কিন্তু স্যার মানে মাইনাস ভোল্টেজ সোর্সের মাইনাস পয়েন্ট দিয়ে তো স্যার কারেন্টটা ঢুকে না স্যার, মানে প্লাস দিয়ে তো বের হয় আর মাইনাস দিয়ে তো ঢুকে। আমরা জানি হয়, কিন্তু আমরা বলতেছি আমরা অলরেডি একটা জিনিস ধরে নিছি। জি স্যার, আমরা অলরেডি ধরে নিছি, তাহলে আমাদের ওহমস লটা কি করতে হবে? সেই ধরে নেওয়া আমরা ধরে নিছি মানে কি, আমরা এটা সত্য হিসেবে অলরেডি ধরে নিছি, তারপরে কি সত্যটা প্রমাণের জন্য আমাদের পরবর্তীতে ওহমস ল অ্যাপ্লাই করতে হবে ঠিক ওইভাবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এটা আমরা লাস্টে অ্যাকচুয়ালি সার্কিটটা সলভ করলে আমরা বুঝতে পারবো যে না ঠিক আছে, তার মানে এটা ঠিক হয় না, উল্টা দিকে কারেন্টটা যাইতো। কিন্তু কোন দিকে কারেন্ট যাচ্ছে, কোন দিকে কারেন্ট বের হয়, কোন দিকে কারেন্ট ঢোকে, এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আমরা যে নর্মালি এতক্ষণ যে বললাম যে এর আগের সার্কিটে কেমন ছিল বলতো, আমাদের এইখানে রেজিস্টর ছিল, এইখানে রেফারেন্স নোড ছিল, এখানে একটা ছিল কি V1, আমরা বলে দিছিলাম কি কারেন্টটা উপর থেকে নিচ দিকে নামতেছে, তাই না? আমরা সেইটাও না করে আমরা কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এইটাও আমরা ধরে নিতে পারতাম। সেক্ষেত্রে কি হতো? 0 মাইনাস V1 ভাগ মাঝখানে রেজিস্ট্যান্সটা হতো। তোমাদের আবার করে বলতেছি যে তোমরা কারেন্টের ডিরেকশনটা যে কোনো দিকে ধরো, কোনো সমস্যা নাই, কিন্তু যেদিকে ধরবা সেই ডিরেকশন অনুযায়ী ওহমস লটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো কথা? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমাদের ডিরেকশন যেহেতু আগের মতো এরকম ধরাই ছিল, তাহলে আমরা ধরলাম যে কি কারেন্টটা ভোল্টেজ সোর্স থেকে বের হয়ে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা বললাম এই ধরনের কেসে, 2 নম্বর কেসের ক্ষেত্রে আমাদের এই যে রেজিস্টর যেটা আছে, রেজিস্টরের দুই পাশে ভোল্টেজটা শুরু থেকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের এক পাশে ভোল্টেজ কত বলতো? V3, তাই না? Yes sir. আর অন্য পাশের ভোল্টেজ কত? 5 না -5? -5। আমাদের মাইনাস টার্মিনালের সাথে যদি লাগানো থাকে তাহলে অন্য পাশের ভোল্টেজ হয়ে যাবে কত? -5 হয়ে যাবে, তাই তো? -5। এখন কারেন্টের ডিরেকশন কোন দিকে দেওয়া আছে বলতো? এই দিকে দেওয়া আছে, তার মানে এই পাশে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা মাইনাস এইখানে যে ভোল্টেজ আছে সেইটা ভাগ হচ্ছে মাঝখানের রেজিস্ট্যান্স। এইটাই হচ্ছে কারেন্টের ইকুয়েশন, অ্যাকচুয়াল কারেন্টের ইকুয়েশন। এটা সত্য কি মিথ্যা এটা পরের বিষয়, কিন্তু আমরা যেদিকে কারেন্টের ডিরেকশনটা ধরলাম সেইটা থেকে আমরা এটা বের করতে পারি। তার একটা প্রশ্ন, কিছু বুঝছো? হ্যাঁ বলো।
স্যার হচ্ছে স্যার মুছে দিলেন স্যার V2 স্যার নোডে স্যার সেখানে I1 এর স্যার কানেকশনটা কি করেছিল স্যার এটা ক্লিয়ার হতে পারছি না স্যার এখানে V1 স্যার V2 নোডে স্যার I1 স্যার এখানে আউটগোয়িং কারেন্ট স্যার কিভাবে ছিল এটা বুঝতে পারতেছি না স্যার আচ্ছা আবার তো মুছে দিলাম এটা আচ্ছা সার্কিটটা V2 নোডে আউটগোয়িং কারেন্ট V2 নোডে KCL টা ওই যে তিনটা কারেন্ট ইনকামিং দেখাইলেন এটা কি করেছিল আরেকবার দেখাইলেন ওইটা হচ্ছে আমাদের নিজেরা ধরে নিয়েছিলাম বাবা শোনো কারেন্টটা তোমাদের পরে আমরা একটা নরমাল একটা সার্কিট আর দেখাই ওখানে তো স্যার এইখানে দেখো নরমালি একটা সার্কিট আছে I1 এর স্যার হচ্ছে আচ্ছা এইখানে একটু দেখো যে এখানে একটা সার্কিট আছে এই সার্কিটে এখন আমরা নোড কোনটা কয়টা আছে বলো তো ইউজেবল নোড কয়টা আছে সেটাকে বলো বলো স্যার চারটা আমাদের এইটা একটা নোড স্যার 5টা এইটা একটা নোড এইটা একটা নোড এইটা একটা নোড তাই না এবং নিচে এইটা একটা নোড নিচেরটা কি নোড বলো তো রেফারেন্স নোড নিচেরটা হচ্ছে রেফারেন্স নোড এটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড এখন বাকি ইউজেবল নোড উপরে কয়টা আছে বলো দুইটা স্যার এই দুটোর মাঝখানে যেটা পয়েন্ট এটা ইউজেবল নোড এটা ইউজেবল নোড না শুধুমাত্র কি দুইয়ের অধিক যেখানে কানেকশন মিলিত হয়েছে তাহলে এইটা একটা ইউজেবল নোড সিমিলারলি কয়টা এখানে তিনটা পয়েন্ট মিলিত হয়েছে এইটা একটা ইউজেবল নোড তাহলে এটার আমরা নাম দেব V1 এটার নাম দেব হচ্ছে V2 এই সার্কিট এখন আমাদের সলভ করার উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে কারেন্ট নিয়ে তোমাদের যেটা মাথা ব্যথা তো এখন এই সার্কিটে কারেন্টের ডিরেকশন আমি জানি না কোন দিকে আছে আমি এই দিকে ধরলাম এই দিকে ধরলাম ইচ্ছা মতো মনে করি ইচ্ছা মতো আমি চিহ্ন দিয়ে যাচ্ছি ইচ্ছা মতো আমি চিহ্ন দিয়ে যাচ্ছি কোনো সমস্যা আছে না কোনো স্যার সমস্যা নাই প্রথমে হচ্ছে ইচ্ছা মতো আমি ধরে নিলাম এই ধরে নেওয়ার পরে যে দিকে ধরছিলাম সেই দিক অনুযায়ী প্রথমে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে তারপর সেই কেসিএল অ্যাপ্লাই করাটা হলে সেই আমাদের কারেন্টের ডিরেকশন গুলো অনুযায়ী আমাদের ওহমস লটা অ্যাপ্লাই করতে হবে কথাটা কিছু বুঝছো কারেন্টের ডিরেকশন অনুযায়ী ওহমস ল অ্যাপ্লাই করা বলতে আমরা বোঝাচ্ছি এইখানে দেখো আমরা কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ধরছি বলতো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে তাই তো তাহলে আমরা I2 টা যদি কখনো আমরা লিখতে চাই I2 সমান আমরা কি লিখতে পারবো বলতো 0 V1 আমাদের কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে রেজিস্ট্যান্সের এই মাথা থেকে রেজিস্ট্যান্সের এই মাথায় যাচ্ছে তাই তো তাহলে আমরা ওহমস ল সবসময় আমরা লিখবো এই কেসিএল এর ক্ষেত্রে দুইটা পয়েন্টের বিয়োগফল হিসেবে বুঝছো তাহলে হচ্ছে আমাদের এই একটা কি আছে 0 মাইনাস V1 ভাগ কত নিচে হচ্ছে 2 বুঝতে পারছো কথা এখন আমরা যদি I4 এর ক্ষেত্রে লিখতাম I4 এর ক্ষেত্রে তাহলে কি হবে বলো ওহমস লটা কি হবে V2 ভাগ 4 আমাদের এই রেজিস্ট্যান্সের এই মাথা থেকে কারেন্টটা এই দিকে আসতেছে তাই তো তাহলে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস নিচের পয়েন্টের ভোল্টেজ ভাগ হচ্ছে মাঝখানে রেজিস্ট্যান্স তাহলে V2 মাইনাস 0 ভাগ হচ্ছে মাঝখানে 16 ওহম বুঝতে পারছো কথা কিছু বুঝলা ইয়েস স্যার আচ্ছা স্যার হ্যাঁ বলো কোনো কোশ্চেন আচ্ছা তাহলে আমাদের দুইটা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম আমরা তাই না ইয়েস স্যার 2 নম্বর কেসটা আমরা বুঝতে পারলাম এখন 3 নম্বর কেস আমরা যেটা বলছি যে আমাদের ভোল্টেজ সোর্সটা দুইটা এখন নন রেফারেন্স নোডের মাঝখানে থাকবে এবং আমাদের যদি ভোল্টেজ সোর্সের মাঝে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা কি করব এখন এই কেসটা আমরা দেখব হচ্ছে এইখানে আমরা দেখব আচ্ছা এখন বলো যে আমাদের এইখানে কোনটা কোনটা কেস আছে বলো তো আমাদের এই সার্কিটে কোন কোন কেসটা আছে প্রথমে আমরা নোড গুলো অ্যাসাইন করি এটার নাম দিলাম আমরা V1 টোটালটার নাম দিলাম হচ্ছে আমরা V2 এখন বলো কোন কোন কেসটা আছে এখানে কেস 3 আছে স্যার
প্রথমে আমাদের 1 নম্বর কেসটা কি ছিল বলতো? 1 নম্বর কেসটা ছিল যদি একটা ভোল্টেজ সোর্স একটা রেফারেন্স নোড এবং একটা নন রেফারেন্স নোডের মাঝখানে থাকে কোনো রেজিস্ট্যান্স ছাড়া। এরকম কোনো ভোল্টেজ সোর্স আছে এখানে? জি স্যার ভি নট নাই। নাই এখানে স্যার নাই। আমাদের সেকেন্ড কেসটা কি ছিল? সেকেন্ড কেসটা ছিল হচ্ছে একটা ভোল্টেজ সোর্স যদি আমাদের একটা রেফারেন্স নোড এবং একটা নন রেফারেন্স নোডের মাঝখানে একটা রেজিস্টর দিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের কেস 2, তাই তো নাকি? এটা হচ্ছে তাহলে আমাদের 30 ভোল্টেজ যেটা এটা হচ্ছে কেস 2 তে পড়ে। এবং আমাদের 3 নম্বর কেস যেটা ছিল সেটা ছিল ভোল্টেজ সোর্স থাকবে, কিন্তু ভোল্টেজ সোর্সটা কিভাবে থাকবে? এখানে V1 এবং V2 দুইটা নন রেফারেন্স নোড না? জি স্যার। নন রেফারেন্স নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং ভোল্টেজ সোর্সটা কিভাবে আছে? একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ সোর্সটা আছে। স্যার 30 ভোল্টেরটা কি বলছেন স্যার বুঝতে পারিনি। 30 ভোল্টেজ হচ্ছে আমাদের সেকেন্ড কেস। 30 ভোল্টেজটা কিভাবে লাগানো আছে বলতো? এটা সে হচ্ছে কি আমাদের রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডের মাঝখানে আছে, কিন্তু কি একটা রেজিস্ট্যান্স, একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন সলিউশনের জন্য সলিউশনের স্পেশাল কোনো এটার কোনো কিছুই নাই। আগের মতো আমরা কি করব বলতো? কারেন্টের ডিরেকশন গুলো আমরা ধরে নিব। কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ধরতে যাচ্ছ বলো? প্রথমটা কোন দিকে ধরতে যাচ্ছ? যে কোনো দিকে ধরতে পারো। আমরা এই দিকে ধরি নাকি? আমরা এই দিকে ধরলাম যে I1 টা এই দিকে যাচ্ছে। I2 টা কোন দিকে ধরবো বলো? আমরা I2 টা এই দিকে ধরলাম। I3 টা কোন দিকে ধরবো বলো? ধরলাম হচ্ছে এই দিকে ধরলাম নাকি? ঠিক আছে? I4 টা ধরবো কোন দিকে? উপরের দিকে। উল্টা করে আমরা ধরি, উল্টা সোজা কোনো কিছু নাই। I4 টা আমরা এই দিকে ধরলাম। এখন বলো, এখন হচ্ছে আমরা V1 এ যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলো? প্রথমে তাহলে গুনবা যে এই একটা নোডে 3টা ব্রাঞ্চ আছে, তাই তো? 3টা ব্রাঞ্চের কারেন্ট গুলো আমাদের দেখতে হবে। ইনকামিং কারেন্ট, সামেশন অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট, তাই না? তাহলে এই নোডে ইনকামিং কারেন্ট কি কি আছে বলো? ইনকামিং কারেন্ট নাই। ইনকামিং কারেন্ট নাই, সবগুলো আউটগোয়িং কারেন্ট, তাই তো? তাহলে আমরা I1 প্লাস I2 প্লাস I3 সবগুলো ইজ ইকুয়াল টু 0 আমরা বলে দিলাম। এখন আমাদের V2 যদি নোডে আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? V2 নোডে ইনকামিং কারেন্ট সবগুলোই না, দেখো তো। জি স্যার। I3 টা ইনকামিং, I4 টা ইনকামিং, 3 টাও কি ইনকামিং। তাহলে I3 প্লাস I4 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? 0। এখন প্রথম ধাপটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে দ্বিতীয় ধাপটা কি করতে হয় বলতো? যে সবগুলো কারেন্টকে ভোল্টেজ দিয়ে রিপ্লেস করে দিতে হবে ওহমস ল অ্যাপ্লাই করে। তাহলে আমাদের যদি এইরকম ভোল্টেজ সোর্স থাকে তাহলে ভোল্টেজ সোর্স গুলোর ক্ষেত্রে আমরা কি বলছিলাম? যে প্রথমেই আমাদের ডিটারমাইন করে নিতে হবে যে ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্টর আছে সেই রেজিস্টরের দুই পাশের ভোল্টেজটা কেমন আছে। তারপর আমরা সেই রেজিস্টরের জন্য আমরা কি ওহমস লটা অ্যাপ্লাই করি। আমরা ওহমস ল কি ভোল্টেজ সোর্সের জন্য অ্যাপ্লাই করি নাকি রেজিস্ট্যান্সের জন্য অ্যাপ্লাই করি বলো তো? রেজিস্ট্যান্সের জন্য। আমরা ওহমস লটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করব রেজিস্ট্যান্সের জন্য। আমাদের কোন একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের সমানুপাতিক হচ্ছে তার কারেন্ট। এটা কিন্তু ভোল্টেজ সোর্সের সাথে কোনো কিছু রিলেটেড না। তাহলে আমাদের যতগুলো আমরা কারেন্ট ধরে নিচ্ছি সবগুলো কারেন্ট আমরা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে এটা আমরা ধরে নিলাম, এবং সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা ওহমস লটা অ্যাপ্লাই করব সব সময়। তাহলে আমাদের I1 কারেন্টটা কি 1 ওহমের জন্য না? জি স্যার। তাহলে 1 ওহমের আমাদের এই কি এক পাশে আমরা ভোল্টেজটা জানি V1, অন্য পাশের ভোল্টেজটা ডাইরেক্টলি আমরা জানি না, কিন্তু ভোল্টেজ এই পয়েন্টটা কিসের সাথে লাগানো আছে বলো তো? 30 ভোল্টের 30 ভোল্টের সাথে লাগানো আছে। তার মানে এই পয়েন্টের ভোল্টেজটা হবে কত? 30 ভোল্ট হবে।
এখন আমাদের এরকম আরেকটা ভোল্টেজ আছে 3 নম্বর কেস যেটা ছিল। এখন এইটার জন্য তাহলে 4 ওহমের ক্ষেত্রে আমরা 4 ওহমের বাম পাশের ভোল্টেজটা আমরা কত জানি বলতো? V1। এই পয়েন্টের সাথে লাগানো আছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজটা V1। এখন আমাদের ডান পাশের ভোল্টেজ, আমাদের এই পয়েন্টের ভোল্টেজ, এইটা কত হবে? মাইনাস V2। বলো, কার কোনো আইডিয়া আছে? তার যোগ করতে হবে। কিসের সাথে কি যোগ করতে হবে? V1 minus 2v1 হবে স্যার। 2v1। আচ্ছা দেখো, প্রথম কথা বলো, আমাদের এটা কি সোর্স বলো তো? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কিন্তু এটা কি ভোল্টেজ সোর্স, তাই তো? ডিপেন্ডেন্ট কিন্তু একটা ভোল্টেজ সোর্স। তাহলে আমাদের নরমালি তোমাদের প্রথমে মাথায় আসতেছে না যে না ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যেহেতু আমাদের এই ভোল্টেজ সোর্সের প্লাস মাথার সাথে লাগানো আছে, তার মানে ভোল্টেজ সোর্সের টার্মিনালের যেটা ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ সেটা হওয়ার কথা, তাই না? জি স্যার। এরকমই হওয়ার কথা ছিল, এটুকু তো মনে হচ্ছে নাকি? কারণ আমরা এই নোডের ক্ষেত্রে সেই প্রিন্সিপাল অ্যাপ্লাই করলাম না? আমরা কিন্তু এই নোডের ক্ষেত্রে সেই প্রিন্সিপাল অ্যাপ্লাই করলাম যে এই মাথায় ভোল্টেজটা যেহেতু এইখানে আমাদের 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ মাথার সাথে লাগানো আছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজটাও কত? সেই 30 ভোল্ট। কিন্তু আমাদের এইখানে দেখো দুইটার মধ্যে কানেকশন একটু পার্থক্য আছে। আমাদের এই পাশের যে ভোল্টেজ সোর্সটা আছে, সেই ভোল্টেজ সোর্সের এক মাথাটা কোথায় লাগানো আছে বলতো? রেফারেন্স নোড। রেফারেন্স নোড বা জিরো পোটেনশিয়ালে লাগানো আছে। কিন্তু আমাদের এই যে 2v0 যেটা আছে, এইটার মাইনাস মাথাটা কোথায় লাগানো আছে বলতো? V2 পোটেনশিয়ালে লাগানো আছে না? জি স্যার। V2 পোটেনশিয়ালে লাগানো আছে। তাহলে আমাদের নরমালি যদি এরকম স্যার যোগই করা লাগবে মনে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সেই প্লাস মাইনাস V2, এটা হচ্ছে আমাদের সেই প্লাস মাইনাস 2v0, এবং হচ্ছে আমাদের এইটা সেই হচ্ছে 4 ওহমের মাথার সেইটা, এবং এর বাকি মাথাটা আমরা গ্রাউন্ড আছে আমরা বলতে পারি। তাহলে বলো, তাহলে এই ধরনের কেস একটা চলে আসতেছে না? জি স্যার। এখানে আমাদের কিন্তু অনেকটা এই ধরনের কেস চলে আসতেছে যে এই 2v0টা একটা ভোল্টেজ সোর্স আসছে, তার সাথে কি বলতো আমরা যেহেতু এটা নোড ভোল্টেজ যেহেতু V2টা ধরছিলাম, তার মানে এইখানে কি সেই V2 এর একটা ভোল্টেজ সোর্স কিন্তু এইখানে আছে, তাই তো? তার মানে এই ভোল্টেজ সোর্সের পজিটিভ মাথার সাথে এই সোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি লাগানো আছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই মাথার ভোল্টেজ কি হবে বলতো? এই দুইটা ভোল্টেজ সিরিজে আছে না? তাহলে দুইটা ভোল্টেজের যোগফলটা এখানে হবে না অ্যাকচুয়ালি? জি স্যার। তাহলে কিন্তু এইখানে বেসিক্যালি সেই দুইটা ভোল্টেজের যোগফলটার হচ্ছে এইখানে যেটা পাবো সেইটাই কিন্তু এই পয়েন্টের ভোল্টেজটা। এইখানে হচ্ছে আমাদের এই দুইটা সার্কিটের মধ্যে বেসিক পার্থক্য, যে আমাদের এই যেটা রেজিস্টর, এই যেটা সোর্স যেটা ছিল, এই সোর্সের মাইনাস মাথাটা রেফারেন্স নোডে থাকার কারণে এই পয়েন্টে হচ্ছে ভোল্টেজ 0, এজন্য 0 সাপেক্ষে এইটার যেটা ভোল্টেজ সেইটাই হচ্ছে আমাদের এইখানে ভোল্টেজ হিসেবে পাবো। কিন্তু এইটা যেহেতু আমাদের রেফারেন্স নোড বা জিরো পোটেনশিয়ালে লাগানো নাই, অন্য একটা হায়ার পোটেনশিয়ালে লাগানো আছে, ওই জন্য অ্যাকচুয়ালি এই পয়েন্টের পোটেনশিয়ালটা, এই যে হায়ার পোটেনশিয়াল আছে এই পোটেনশিয়ালের সাথে যোগ বিয়োগ করে আমরা এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে হবে। কথা বুঝছো কিছু? হ্যাঁ স্যার। কিন্তু স্যার আমরা স্যার V2 ভোল্টেজের স্যার পোলারিটিটা যদি স্যার স্যার অপোজিট। হ্যাঁ, এখন আমরা নরমালি বলতেছি যে এখন আমরা দাঁড়াও এটা আমরা উপরে তুলে দিই, যে আসলে এটা তাহলে সবসময় কিভাবে বের করবো? এইখানে নয় বুঝতে পারতেছি এখানে যোগ করলে হয়ে যাচ্ছে, তাই না? এখানে বুঝতে পারতেছি এখানে যোগ করলে হয়ে যাবে, কিন্তু নরমালি আমরা কিভাবে বের করতে পারি? স্যার একটা কোশ্চেন। হুম। আমরা V2 পজিটিভ টার্মিনালটাই কেন V0 এর সাথে যোগ করতেছি? এখানে তো আমরা V2 টার্মিনালটা জানি না অ্যাকচুয়ালি। দেখো, আমরা ওই কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ করতেছি ওইটা আগে আমরা বলতেছি না, এখন আমরা বলতেছি অ্যাকুরেটলি আমরা কিভাবে এই পয়েন্টের ভোল্টেজটা বের করব। এই পয়েন্টের ভোল্টেজ তো অবশ্যই লাগবে ওহমস ল অ্যাপ্লাই করার জন্য, তাই না? মাঝের পয়েন্টের ভোল্টেজ তো অবশ্যই লাগবে, তাই না? সিমিলারলি এই পয়েন্টের ভোল্টেজ আমরা যেভাবে বের করলাম এই পয়েন্টের ভোল্টেজটা অবশ্যই লাগবে। তো এখন এই পয়েন্টের ভোল্টেজটা বের করার সবচেয়ে সহজ প্রসিডিউরটা হচ্ছে
এই ধরনের কেসে যে আমাদের এই নোডের ভোল্টেজ কত বলতো V2, তাই তো? তার মানে এইখানে ছিল কি প্লাস, এটা হচ্ছে মাইনাস বা জিরো, মাঝখানে আছে কত, এইখানে আছে হচ্ছে সেই V2টা আছে। মানে আমরা আঁকাই, তারপর তোমরা বলো, কথা বলো। আর এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের লাগবে, তাই তো? তো এই পয়েন্টের ভোল্টেজটা আমরা এই সাপেক্ষে আমরা ধরে নিলাম হচ্ছে Vx, রেফারেন্সের সাপেক্ষে আমরা ধরে নিলাম Vx। তাহলে আমাদের এইখানে একটা লুপ হয়ে গেছে না? বলো। জি স্যার। প্রথম কথা, আমাদের এইখানে V2 আমাদের যেটা ছিল, V2টা কোথায় ছিল বলতো? এই মাথার ভোল্টেজটা ছিল, তাই না? এই মাথার ভোল্টেজটা ছিল মানে কি বলতো? এটা কি রেফারেন্সের সাপেক্ষে এই পয়েন্টের ভোল্টেজটা ছিল V2। তো ওইটা আমরা এইভাবে লিখতে পারি না যে এটা রেফারেন্সের, এখানে মাইনাস আছে, মাঝখানে ভোল্টেজটা V2, এখানে কি এই মাথায় গিয়ে প্লাস, সিমিলারলি এটা তো এরকম এখানে দেওয়াই আছে, এবং এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের ডিটারমাইন করতে হবে। তো এই পয়েন্টের ভোল্টেজটা আমরা প্লাস মাইনাস Vx সবসময় এইভাবে ধরে নিয়ে তারপর আমাদের ভোল্টেজটা বের করতে হলে এইখানে আমরা KVL আমাদের একটা অ্যাপ্লাই করব। তো এখানে KVL অ্যাপ্লাই করতে পারবে না তোমরা? KVL অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে বলতো? যে ব্রাঞ্চ থেকে শুরু করতে হয় সেই ব্রাঞ্চের কি শুরুর মাথায় যে পোলারিটি আছে সেই পোলারিটিতে সবসময় শুরু করতে হয়, তাই না? তাহলে এখানে KVL অ্যাপ্লাই করো, কি পাওয়া যাবে বলো? আগে একটা দিক ধরে নিতে হবে। আমরা সবসময় ক্লকওয়াইজ চিন্তা করি, ক্লকওয়াইজ ধরো এখানে। তাহলে স্যার Vx টা কি স্যার একটু? Vx টা হচ্ছে আমরা এই পয়েন্টের ভোল্টেজটা ধরে নিলাম, যে রেফারেন্সের সাপেক্ষে আমাদের এই পার্টিকুলার এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের ডিটারমাইন করতে হবে না? ইয়েস স্যার। হ্যাঁ, সেই পয়েন্টের ভোল্টেজটা আমরা Vx নাম দিলাম, যে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে Vx, এখানে নাম দিলাম। তাহলে কি এটা যেহেতু জিরো পোটেনশিয়াল, তাহলে এটা জিরো পোটেনশিয়ালের সাপেক্ষে এটা তাহলে অবশ্যই কি হবে? পজিটিভ হবে না? ইয়েস স্যার। আমরা যদি ধরে নিই, ধরে নেওয়ার ক্ষেত্রে সবসময় এটা যদি জিরো হয় তাহলে উপরে যদি কোনো ভোল্টেজ থাকে সেটা অবশ্যই হবে হায়ার পোটেনশিয়াল বা কি বলে বড় পোটেনশিয়াল। তাহলে এটা সেই Vx এর জন্য এখানে প্লাস দিছি, নিচের দিকে মাইনাস দিছি। তাহলে এখানে KVL অ্যাপ্লাই করো। KVL অ্যাপ্লাই করলে আমাদের এইখানে হচ্ছে আমরা পাই, যদি আমরা এই মাথা থেকে যদি শুরু করি তাহলে কি আছে বলতো? প্লাস 2V0 প্লাস কি V2, তারপর কি মাইনাস Vx ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের সে আগের মতো আমরা পাইলাম Vx ইজ ইকুয়াল টু 2V0 প্লাস V2, ঠিক আছে? স্যার এই লুপে তো স্যার কোনো জয়েন্ট নাই, তাহলে স্যার আমরা এটা আমরা বললাম যে আমরা কিছু যখন আমরা KVL পড়াই তখন আমরা বলছিলাম যে আমরা ওপেন লুপেও ভোল্টেজ গুলো ডিটারমাইন করার জন্য আমরা KVL কিন্তু অ্যাপ্লাই করব। তোমাদের ওই যখন KVL পড়ানো ছিল তখন ওইখানে একটা ওপেন সার্কিট দিয়ে একটা KVL অ্যাপ্লাই ওইখানে তোমাদের দেখানো ছিল স্লাইডে, তোমরা একটু খেয়াল করে দেখবা যে ওপেন একটা সার্কিট আছে, কিন্তু ওই সার্কিটে দুইটা টার্মিনাল অ্যাক্রসে ভোল্টেজটা ডিটারমিনেশনের জন্য আমরা KVLটা নরমালি অ্যাপ্লাই করি, ঠিক আছে? স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার, সার্কিট গরম হয়ে যাচ্ছে। সার্কিট গরম হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা আমরা একদম পুরোপুরি তাহলে শেষ করে দেই, তাহলে খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এই ধরনের কেসে আমাদের রেজিস্ট্যান্সটার প্রত্যেকটার মাথায় হচ্ছে কি আমাদের ভোল্টেজ গুলো আইডেন্টিফাই করা দরকার, তাই তো? তাহলে আমাদের KCL অ্যাপ্লিকেশনের জন্য আমরা যদি ভোল্টেজ গুলো আইডেন্টিফাই করতে পারি, তারপরে ধাপগুলো তোমরা নিজেরাই পারবা না? তারপরে ধাপগুলো কিন্তু আমাদের ইজি। তাহলে আমরা শুরুতে দেখলাম যে আমাদের যদি এই ভোল্টেজ সোর্সটা এই জিরো পোটেনশিয়াল বা রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডের মাঝখানে রেজিস্ট্যান্স দিয়ে লাগানো থাকে, সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্সের এই মাথায় কত ভোল্টেজ সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এইখানে প্লাস দিয়ে লাগানো থাকলে সেই কত প্লাস ওই পরিমাণ ভোল্টেজ, মাইনাস দিয়ে লাগানো থাকলে সেই মাইনাস ওই পরিমাণ ভোল্টেজ, ঠিক আছে? এটা গেল প্রথম কেস। আর সেকেন্ড কেসে বা থার্ড কেসে আমাদের হচ্ছে এই যে ভোল্টেজ সোর্সটা আছে, ভোল্টেজ সোর্সে যদি দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে, সেক্ষেত্রেও আমাদের এই রেজিস্ট্যান্সের দুই পাশে ভোল্টেজটা ডিটারমাইন করতে হবে। এবং ডিটারমিনেশনের জন্য আমরা এই পয়েন্টের ভোল্টেজ একটা অন্য কোনো একটা ভেরিয়েবল দিয়ে এরকম ভাবে ধরে নিব, Vx বা V তোমার নাম যে কোনো কিছু দিয়ে ধরে নিব। ধরে নেওয়ার পরে যেটা আমাদের করতে হবে যে
তাহলে ভিএক্স যেটা ধরে নিলাম, তাহলে ভিএক্স এর এই মাথাটা কি অবশ্যই প্লাস, নিচে কি আছে মাইনাস আছে। ভি2টা কি এই মাথায় প্লাস এই মাথায় মাইনাস আছে। তাহলে এই ভিএক্স ভি2 এবং 2v0 এই তিনটার সাপেক্ষে আমাদের কেভিএলটা অ্যাপ্লাই করতে হবে। ওপেন লুপ থাক ক্লোজ লুপ থাক যাই থাক না কেন, আমাদের নিজেদের মতো এই লুপটাতে বা এইখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করতে গেলে আমরা দেখব যে আমরা যদি নিচের থেকে যদি চিন্তা করি তাহলে কি হবে, মাইনাস ভিএক্স প্লাস 2v0 প্লাস হচ্ছে v2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করলে আমরা ভিএক্স টা পেয়ে যাব হচ্ছে 2v0 প্লাস v2। তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা আমরা কিছু একটা পেয়ে গেলাম। এখন যদি পেয়ে যায় তারপরে আমরা নরমালি আগের মতো কেসিএল অ্যাপ্লাই করে ফেলতে পারবো না, সবগুলোতে কেসিএল অ্যাপ্লাই করতে পারবো, ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো। ওহমস ল অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে হবে v1 এই কারেন্টটা যদি আমাদের থাকে, এই কারেন্টটা ধরলাম আমাদের, যদি i2 আমরা ধরে থাকি তাহলে i2টা কি হবে বলতো, v1 মাইনাস vx ভাগ 4 এটা হবে না। আমরা বললাম যে ওহমস লটা আমরা সব সময় রেজিস্ট্যান্সের জন্য আমরা অ্যাপ্লাই করব এবং রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজটা ওই জন্য আমরা ডিটারমাইন করলাম যেন আমরা ওহমস লটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কারেন্টটা যেহেতু এই মাথা থেকে এই মাথায় যাচ্ছে, তার মানে v1 টা বড় vx টা ছোট, তার মানে v1 মাইনাস vx টা করলাম। এখানে ভোল্টেজ সোর্স পরে যাই থাক না কেন আর কোনো কিছু আমাদের চিন্তা করার দরকার নাই। এখন তাহলে কি হবে, v1 মাইনাস vx এর পরিবর্তে হচ্ছে 2v0 মাইনাস v2 ভাগ 4। এরপরে আমরা আগের মতো আমরা সার্কিটটা সলভ করে দিতে পারবো। স্যার v0 এর মানটা কোথা থেকে নেব? এইখানে বলো, এইখানে বলো v0 আর কি, v0 এর মানটা কোথা থেকে পাবা বলো, তোমরা কেউ একজন বলো দেখি, এটা পারা উচিত। স্যার v1/2। কেন স্যার 2 ইনটু i2। ও স্যার স্যার ওই মাথায় তো i দেওয়া হয়। আগে তো ওইদিকে যাচ্ছে তো। বলো v0 টা তাহলে কিসের সমান বলো? স্যার v0 মনে হয় v1 এরই সমান হবে। v0 টা অবশ্যই v1 এর সমান, মনে হয় না? অবশ্যই v0 টা কিসের সমান, v1 এর সমান। কারণ এতক্ষণ আমরা কি বলতেছিলাম বলতো, এই যে পটেনশিয়ালটা ধরছি বা এই যে নোড ভোল্টেজ ধরছি, নোড ভোল্টেজটা কিন্তু এই রেফারেন্সের সাপেক্ষে। তার মানে এই নোড ভোল্টেজটা হচ্ছে এই কি বলে আমাদের এই এলিমেন্টটা এবং এই দুটো এলিমেন্ট প্যারালাল এলিমেন্ট না। তাহলে এই এলিমেন্টের অ্যাক্রসে যেটা ভোল্টেজ v0 যদি দেওয়া থাকে, সেই v0 টা অবশ্যই কি এই মাথার যে ভোল্টেজ আমরা ধরে নিলাম সেই ভোল্টেজের সমান। ঠিক আছে তো এখন? তাহলে আমাদের যদি এরকম কখনো দেখো যে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে এরকম ভোল্টেজটা দেওয়া আছে, তার মানে বুঝতে পারবা এইখানে সেই v0 টা হচ্ছে সেই নোড ভোল্টেজের সমান। তাহলে 2v1 প্লাস v2 আমরা লিখে দিতে পারি। এখানে হচ্ছে 2v1 মাইনাস v2। ঠিক আছে, এখন বুঝতে পারছো নাকি বুঝো না এখনো? মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু নাকি? স্যার শোনো আবার বলি যে আমাদের এই নোড ভোল্টেজ যেগুলো আমরা ধরে নিলাম, নোড ভোল্টেজ গুলো সবসময় আমরা ধরছি রেফারেন্সের সাপেক্ষে এই পয়েন্টের ভোল্টেজ। তার মানে এখানে প্লাস মাইনাস দিয়ে যদি কোনো ভোল্টেজের সিম্বল দেওয়া থাকে তাহলে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ সেম না? জি স্যার। বলতো আমাদের যদি এইখানের যদি কারেন্ট দেওয়া জানতাম আমরা যদি 5 অ্যাম্পিয়ার, তাহলে আমরা কি বলতে পারতাম, এইখানে কারেন্টটা কত 5 অ্যাম্পিয়ার আমরা বলতে পারতাম না? দুটো সিরিজ সার্কিট, এইখানে 5 অ্যাম্পিয়ার হলে এই 5 অ্যাম্পিয়ার এই টোটালটা ঘুরে যাচ্ছে। সিমিলারলি এই পয়েন্টের ভোল্টেজ যদি v1 হয়, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ যদি v0 দেওয়া থাকে, তার মানে টোটালটা আসলে কি v1 v0, একই জিনিস। বুঝতে পারছো? জাস্ট খালি এইখানে ডিপেন্ডেন্সিটা দেওয়ার জন্য এইরকম ভাবে এইখানে দেখাইছে এরা। আচ্ছা, তো তাহলে তোমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাক, ঠিক আছে? তো ক্লাস থাকার সাথে সাথে তোমাদের দেখো এই যে দুইটা ম্যাথ ছিল তোমাদের আজকে অ্যাসাইনমেন্টের জন্য, আমি এখানে ক্লাসরুমে লিংক দিয়ে দিব না, এই দুইটা এবং হচ্ছে আমাদের মাত্র যে আমরা ম্যাথটা নিয়ে আলোচনা করলাম এইটা, এই তিনটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা। স্যার রেকর্ডিংটা প্লিজ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্যার এইটা না করলে হয় না? না না এটাও করতে হবে, এটাও করতে হবে। জি স্যার পারবো স্যার। করতে লাগলে তখন কোথায় প্রবলেম সেটা তোমরা বুঝতে পারবে। কি স্যার তিনটা অ্যাসাইনমেন্ট? হ্যাঁ তিনটা অ্যাসাইনমেন্ট আজকের জন্য, তিনটা অ্যাসাইনমেন্ট। স্যার এইটা মানে হবে স্যার নেক্সট মানে ইয়াতে নেক্সট রোববারে তোমরা সাবমিট করবা।
আমি স্যার দিয়ে দিব। আগে তো রবিবারে একবার দিয়েছিলেন স্যার, গত রবিবারে একটা দিয়েছেন। হ্যাঁ, ওটা তো কত রোববার হয়ে গেছে। এটা হচ্ছে নেক্সট রোববারে। নেক্সট রোববারে তোমাদের সাথে ক্লাস আছে না? জি স্যার। ওই সময় সাবমিট করবে তোমরা, ঠিক আছে? জি স্যার। ক্লাসরুমে তোমাদের লিংকটা দিয়ে দিব না, স্লাইডটাও দিয়ে দিব না, ঠিক আছে? একটু বইতে আরো কিছু এক্সাম্পল এক্সারসাইজ দেওয়া আছে। তোমাদের আবার বলি, এই সার্কিট ক্লাসের সুবিধা বা অসুবিধা যেটাই বলো, যে এইখানে সামান্য কিছু বুঝলা বা অবুঝলা যেটাই হলো, এটা যদি তোমরা প্র্যাকটিস না করো বা পরবর্তী একটু বোঝার চেষ্টা না করো, তাহলে দেখবা যে পরবর্তীতে আরো ভুলে গেছো। আর হচ্ছে আরেকটু কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের এইখানে যে নোড অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস আমরা যেটা পড়তেছি, এই রিলেটেডই আমাদের সার্কিট দেখা যাবে 50% তোমাদের কোশ্চেন থাকবে, অলমোস্ট 50%। এখন আমরা ডিসির জন্য এটা পড়তেছি, এসির জন্য সেম আমরা এরকম নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, তোমরা ম্যাথ আছে, ওইটা আমরা এইটা পারলে ওইটা ইজিলি আমরা সলভ করতে পারবো। এরপরে আমরা সার্কিটে কিছু থিওরাম কিছু পড়বো, আরো কিছু অ্যাডভান্স কিছু মেথড পড়বো। সেই মেথড গুলো সলিউশনের জন্য নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিসটা হচ্ছে বেস। যে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিটটা সলভ করে তারপরে ওইটা এক্সট্রা ম্যানিপুলেশন করতে হয়। তো এই দুইটা মেথড যদি তোমরা না বুঝো, না করতে পারো, তাহলে দেখা যাবে সার্কিটের 60%ই তোমরা সলভ করতে পারতেছো না এবং অ্যানসার করতে পারতেছো না। হ্যাঁ বলো স্যার, গতদিনের অ্যাসাইনমেন্ট আর আজকের অ্যাসাইনমেন্টটা কি স্যার একসাথে সাবমিট করব? গতদিনের অ্যাসাইনমেন্টটা তোমরা মানে সবাই পারছো নাকি? ওইটা না করলে হবে, ওটা কি বলে বেশি সহজ, ওইটা তোমরা নিজেরাই দেখে নিও। কারণ বইয়েরই ম্যাথ, বইয়ের সাথে কারো কোনো মিললো কিনা, অ্যান্সার ভুল হলো কিনা, বইয়েরও সলিউশন দেওয়া আছে, বইয়ের এক্সাম্পলের ম্যাথ মনে একটা দেওয়া ছিল, তোমরা নিজেরা ওইটা একটু দেখে নিও, ঠিক আছে? আর এই তিনটা যে ম্যাথ, এই তিনটা ম্যাথ শুধুমাত্র নেক্সট দিনের অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা সাবমিট করবা। আর তোমাদের সবার জন্য আবার করে বলা যে আমাদের নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এইটা থেকে আমাদের সার্কিটের অলমোস্ট 60% আমরা মানে পড়াশোনা কি বলে পরীক্ষায় সবকিছু কিন্তু এইটাই, নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। তো এইটা যদি না বুঝো, এটা যদি না পড়ো, আমাদের কিন্তু কোনো কিছু হবে না, আমরা আগাইতেই পারবো না পরের ক্লাসগুলোতে। এইটা একটু মাথায় রেখে তোমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করবা। এইটা এই দুটো যদি ইজিলি বুঝতে পারো, দেখবা পরের ক্লাসগুলো একদম ইজি হয়ে গেছে। পরের ক্লাসগুলোতে দেখো, এরপরে যে স্যার বা ম্যাডাম ক্লাস নিবেন, দেখা যাবে যে সবসময় আমি পড়ালে তোমাদের রেফারেন্স দিব যে কি এইটা নোড অ্যানালাইসিস আগে আমরা করছিলাম, এভাবে সলভ করার পরে তারপরে আমরা এমনি করব। এই অংশটুকু আমরা বাদ দিয়ে কিন্তু পরে আমরা আলোচনা করব, এইটা একটু মাথায় রাখবা। ওই জন্য এই নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিসটা একটু যত্ন সহকারে তোমরা সবাই পড়ো। আর একটা দুঃখের বিষয়, তোমাদের এখনো 30 জন নিয়মিত ক্লাস করে না। এটার কারণ কি বলতো? তোমাদের আসলে অ্যাটেন্ডেন্সটা না নেওয়া আসলে ভুল হয়ে গেছে, যে আসলে প্রতিদিনই সেই একই 30 জন ক্লাস করে না কিনা এটা আসলে আইডেন্টিফাই করা একদিনও হয় নাই। এটার তোমাদের সিয়ার তো আছো, বা তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো, দেখতেছো আশেপাশে, কি বলে এই কি মানে 30 জন সবসময় ক্লাস করতেছে না, এরকম কোনো কিছু নাকি তোমরা মানে কি বলে সাফল করে করে এই কাজটা করতেছো, যে না একদিন স্যার আমরা তো একদিন আরেকজন করলো না? হ্যাঁ বলো। স্যার আমরা তো লিংক সব জায়গায় দিয়ে দিই, এরপর স্যার মানে এভারেজ স্টুডেন্ট এরকমই থাকে স্যার। স্টুডেন্ট এরকম থাকে, কিন্তু জিনিসটা আসলে খুব সব সময় সব ক্লাসেই এভারেজ হাইয়েস্ট 150 to 160 স্যার। যদি কখনো কোনো এক্সাম আর কুইজ হয় তাহলে হাইয়েস্ট স্যার 170 প্লাস থাকে, কিন্তু স্যার একদম 180। তাহলে তোমাদের ক্লাসরুমে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, অ্যাসাইনমেন্টটা দেখলাম অলমোস্ট সবাই ওখানে সাবমিট করছো, এটা কিভাবে সম্ভব? 180 জন অনেকের কি হয় স্যার, অনেকে স্যার আপনার রেকর্ডিংটা দেখে নেয় স্যার, আর অনেকে নেট কানেকশনের সমস্যা হয়, তো ইনস্ট্যান্ট থাকতে পারে না স্যার। বিভিন্ন জনের অনেক সমস্যা থাকে স্যার, মোটামুটি সমস্যা অবশ্যই থাকবে, কিন্তু 30 জনের সমস্যা এটা খুবই দুঃখজনক। 180 জনের মধ্যে 30 জন এটা খুবই দুঃখ। 180 জনের মধ্যে দেখা যাবে তোমাদের এখন 10 জনের, সর্বোচ্চ 10 জনের সমস্যা থাকতে পারে। কারণ এটা অলরেডি 1 বছর যাবত এইভাবে তোমরা ক্লাস চলতেছে, টুকিটাকি যেভাবে চলতেছে, এটা আসলে সবাই অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে আসলে খুবই দুঃখজনক, আসলে 30 জন তোমরা ক্লাস করতেছো না, এটা দেখতেও খারাপ শোনা যায়, বলতেও খারাপ লাগে আসলে। এটা মানে তোমাদের শুরুর ক্লাসে বলা হয়েছিল যে আমাদের ক্লাসটা মানে কন্টিনিউয়াস একটা পড়াশোনা বলা যায়, আমাদের সার্কিট ক্লাসটা অন্তত, যে একটা ক্লাস না করলে পরের ক্লাসে বিশাল সমস্যা হবে। আজকের ক্লাসে যদি কেউ না করে বা রেকর্ডিংটা যদি না দেখে, দেখা যাবে পরের ক্লাসে আমরা যে অ্যাডভান্স যে মেথডগুলো নিয়ে আলোচনা করবো, কিছু তার মাথার উপরে যাবে না, পুরো সার্কিট সাবজেক্টে তার কাছে মনে হবে অনেক কঠিন একটা সাবজেক্ট, কি বলে উড়াধুরা একটা জিনিস পড়তেছে, কিছুই পরীক্ষা দিতে পারবে না, ব্যাকলগ দিয়ে একদম হয়ে যাবে। এটা কিন্তু যদি এভাবে বলাটা উচিত না আমার, কিন্তু তারপর আসলে জিনিসগুলো সত্য, কিন্তু বুঝতে পারছো? একটু মনোযোগ দাও, শুরুর দিক থেকে একটু মনোযোগ দাও, তাহলে দেখবা পরের দিকে সাবজেক্টটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর শুরুর দিকে যদি একটু হেলাফেলা করো, পরের দিকে দেখবা যে অনেক বেশি প্রেসার হয়ে যাচ্ছে, চোখে একদম অন্ধকার দেখতেছো। এবং কারণ কি, পুরোটা হচ্ছে আমাদের লিঙ্কড পড়াশোনা, যে একটা অংশ যদি তুমি বাদ দাও, পরেরটা কিছুই করতে পারবে না, বুঝতে পারছো?
এবং এটার বেস, সার্কিটের বেস হচ্ছে নোড অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস, এই দুটো হচ্ছে একদম বেস হিসেবে ধরে নিয়ে আমাদের পড়াশোনাটা করতে হবে। বুঝতে পারছো? যাই হোক, যারা নিয়মিত ক্লাস করতেছে না বা যার বন্ধু মানে তোমাদের তো অলরেডি একটা সার্কেল সবারই তৈরি হয়ে গেছে, তোমরা তো নিজের অন্তত বুঝতে পারতো যে না ঠিক আছে আমার সার্কেলের এই ছেলেটা বা এই মেয়েটা ক্লাস করতেছে না, তো তাদের একটু দয়া করে জানায় দিও যে এরকম কিন্তু অবস্থা, একটু যেন ক্লাসে যদি অ্যাটেন্ড নাও করতে পারে তারপর যেন রেকর্ডিং গুলো একটু যত্ন সহকারে দেখে নেয় এবং অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয় বা এক্সাম্পল যেগুলো বইয়ে আছে এগুলো যেন একটু প্র্যাকটিস করে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, এটাই। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো, আর নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। আমি তোমাদের ভিডিও, স্লাইড এবং অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিব না, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, খুদা হাফেজ।